দেখো তোমাদের ক্লাস 11-এর একদম সবার লাস্টের দিকেরই একটা চ্যাপ্টার বা লাস্টের একদম ইউনিট বলতে পারো। তো সেটা কি? সেটা হচ্ছে স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স। বলতে গেলে এইখানে দুটো চ্যাপ্টার রয়েছে মোট। একটা রয়েছে হচ্ছে স্থিতিবিজ্ঞান বা যেটা আমরা আজকে পড়বো, স্ট্যাটিক্সের কিছুটা পোর্শন আমরা পড়বো। আর আরেকটা পোর্শন রয়েছে সেটা হলো কি রোটেশন। ঠিক আছে, রোটেশন মানে হচ্ছে যে কোনো বস্তুর ঘূর্ণন, এটা। তা যাই হোক, সেটা আমাদের নেক্সট চ্যাপ্টারে রয়েছে। প্রথম চ্যাপ্টারে আমাদের কী রয়েছে? স্থিতিবিজ্ঞান। তা স্থিতিবিজ্ঞান পড়তে গেলেই সবার প্রথমে আমাদের একটা জিনিসের সম্পর্কে খুব ভালো করে একটা কনসেপ্ট তৈরি করতে হবে, সেটা হলো রিজিড বডি, বা যেটাকে কী বলা হয়, দৃঢ় বস্তু বলা হয় তাকে। ঠিক আছে, তাহলে দেখো সেটাই আমরা করছি, যেটাকে আমরা কি বলছি, দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু যেটাকে কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে রিজিড বডি। রিজিড বডি, এই ডেফিনেশন যেগুলো এখানে বলবো সেই ডেফিনেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। দরকার পড়লে খাতা পেন বের করো, খাতা পেন বের করে যেগুলো আমি লিখতে বলবো সেগুলো একটু লিখে নিবা, আর যেগুলো বই থেকে দাগ দিতে বলবো সেগুলো বই থেকে একটু দাগ দিয়ে নিবা। ঠিক আছে, তাহলে দৃঢ় বস্তু বা রিজিড বডি সম্পর্কে সবার প্রথমে আমাদেরকে আলোচনা করতে হবে। যখন তোমরা স্থিতিস্থাপকতার চ্যাপ্টারে যাবা সেকেন্ড সেমিস্টারে, তখন দেখবা সেখানে বিভিন্ন ধরনের বস্তু সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো তার মধ্যে একটা ধরনের বস্তু হচ্ছে দৃঢ় বস্তু। তা দৃঢ় বস্তু মানে কি? খুব সোজা জিনিস। দৃঢ় বস্তু মানে ধরো এইরকমভাবে আমাদের কাছে কোনো একটা বস্তু আছে, এই যে আমাদের কাছে কোনো একটা বস্তু আছে, বস্তুটার মধ্যে বিভিন্ন ধরনের কণা থাকতেই পারে। এই বিভিন্ন ধরনের কী রয়েছে, এখানে কণা রয়েছে, এবং কণাগুলোর মধ্যে কি থাকবে, একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে। যেরকম এই কণা থেকে এই কণার একটা দূরত্ব রয়েছে, এই কণা থেকে এই কণার একটা দূরত্ব রয়েছে। দেখা গেল এই কণা থেকে এই কণার কি থাকতে পারলো, একটা দূরত্ব থাকলো। তাহলে প্রত্যেকটা কণা কণার মধ্যে কি থাকবে, একটা না একটা দূরত্ব থাকবে। দেখা গেল এইগুলোকে আমরা কি বললাম, আর বলে দাবি করলাম। এটা হচ্ছে কত, R1 বলে ধরো দাবি করলাম। এটাকে দেখা গেল R2 বলে আমি দাবি করলাম। এটাকে দেখা গেল কি বললাম, R3 বলে আমি দাবি করলাম। এবার আমাদের তো পাকামির তো কোনো শেষ নেই। আমরা কি করলাম, এদের ওপরে বাইরে থেকে না বল প্রযুক্ত করলাম। করতেই পারি বাইরে থেকে বল প্রযুক্ত। তাহলে বাইরে থেকে কী করলাম, আমরা এর ওপরে বাইরে থেকে কী করলাম, একটা বল প্রযুক্ত করলাম। এই যে কত বল প্রযুক্ত করলাম, F পরিমাণে আমরা বল প্রযুক্ত করলাম। ঠিক আছে, তাহলে আমরা চাপছি বা ঠেলছি, যা কিছু করছি এর ওপর আমরা বল প্রযুক্ত করলাম। বলছে তা সত্ত্বেও যদি এর আকার আকৃতির কোনো পরিবর্তন না হয়, মানে কি বললাম, দেখো F প্রযুক্ত করা সত্ত্বেও, F প্রযুক্ত করা সত্ত্বেও যদি আকার আকৃতির, কার, ওই বস্তুটার আকার আকৃতির কোনো পরিবর্তন না হয়, আকার আকৃতির কি হবে না, কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে, তখন সেই বস্তুকে কি বস্তু বলে দাবি করব, দৃঢ় বস্তু বলে। তার মানে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি আমরা বল প্রযুক্ত করলাম এবং প্রযুক্ত করার সত্ত্বেও তার কোনো আকার বা আকৃতিগত যদি কোনো পরিবর্তন না হয়, তখনই সেই বস্তুকে আমরা কি বস্তু বলে দাবি করতে পারবো, দৃঢ় বস্তু বলে দাবি করব। অর্থাৎ এর মানে কি, অনেক সময় এটাও একটা প্রশ্ন হিসাবে আসে। দেখো এটা তো একটা হয়ে গেল ডেফিনেশন হিসাবে, এটা একটা খুব ভালো একটা, ঠিক আছে, খুব ভালো মাথায় রাখতে হবে। আর ডেফিনেশন হিসাবে আসতে পারে এটা, F এখানে নট ইকুয়ালস টু 0, মানে বাইরে থেকে কী করেছি আমরা, বল প্রয়োগ করেছি, F এক্সটার্নালের ভ্যালু কি আসছে, নট ইকুয়ালস টু 0, অর্থাৎ বাইরে থেকে আমরা বল প্রযুক্ত করেছি। তা সত্ত্বেও এদের ভেতরে যে দূরত্ব, অর্থাৎ কণা কণার মধ্যে যে দূরত্ব, অর্থাৎ যেগুলোকে আমরা কী বলতে পারি R, যে কণা কণার মধ্যে যে দূরত্ব, এর মানটা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এর মানটা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ কণা কণার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের মানের কী হবে না, কোনো রকমের পরিবর্তন ঘটবে না। তাহলে কি বলা হলো, তাহলে দুটোভাবে আমাদের এখানে ডেফিনেশনটা তৈরি হতে পারে। তাহলে দৃঢ় বস্তু কাকে বলে, তাহলে দৃঢ় বস্তু বললাম যে সকল বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটার কোনো আকার বা আকৃতিগত কোনো পরিবর্তন ঘটবে না, তাদেরকে বলবো দৃঢ় বস্তু। আর আকার বা আকৃতিগত যদি পরিবর্তন না ঘটে, তাহলে মানে কি, তাদের মধ্যবর্তী প্রত্যেকটা কণার মধ্যে কি থাকবে, দূরত্বের মান সর্বদা সমান থাকবে, তাই তো, তাদের প্রত্যেকটা কণার মধ্যবর্তী দূরত্বের মান সমান থাকবে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে বাইরে থেকে বল প্রযুক্ত করা সত্ত্বেও যদি কোনো বস্তুর ভেতরের যে কণা যেগুলো রয়েছে, সেই কণাগুলোর মধ্যবর্তী দূরত্বের যদি কোনো পরিবর্তন না ঘটে, তখনই সেটাকে আমরা কী বলবো, দৃঢ় বস্তু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাস্তবে দৃঢ় বস্তুর কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে। কারণ ফিজিক্স আমরা যে থিওরিগুলো পড়ি সেগুলো সব কাল্পনিক থিওরি। কাল্পনিক থিওরি মানে সেগুলো একদম পুরো আইডিয়াল, সেগুলো একদম পুরো অ্যাবসলিউট, সেগুলো একদম পুরো প্রকৃত রিয়েল
এরকম। কিন্তু বাস্তবের সাথে এর কোনো রকম মিল থাকে না, বাস্তবে তো একটুখানি একটু ত্রুটি বিচ্যুতি তো থাকবেই থাকবে। তাহলে যদি বাস্তবে দৃঢ় বস্তু বলে যদি কোনো কিছু অস্তিত্ব না থাকে, তাহলে আমরা হঠাৎ করে এইখানে দৃঢ় বস্তুর কনসেপ্ট নিয়ে আসলাম কেন? আসলে এখানে মাথায় রাখবে যে দৃঢ় বস্তুর কনসেপ্ট এখানে আনা হয়েছে এই কারণের জন্য যে এখানে যে বস্তুগুলো নিয়ে আমরা কাজ করব, আমরা জানি যে প্রত্যেকটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার কিছু না আকার আকৃতির কী হবে, কিছু না কিছু পরিবর্তন ঘটবেই ঘটবে। কিন্তু আমরা এখানে ধরে নেব যে এখানে বস্তুগুলোর ওপরে যে বল প্রয়োগ করা হলো তাতে তার আকার আকৃতির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যে বস্তু নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা ফাইনালি সেই বস্তুতে কী করবো, আমাদের আলোচনাগুলো সব শেষ করব। এই জন্যই আমাদের এখানে দৃঢ় বস্তুর কনসেপ্টটাকে আনা হয়েছে। অর্থাৎ আমরা একটা বস্তু নিয়ে আলোচনা শুরু করলাম, সেই বস্তুটা পরবর্তীকালে বিভিন্ন রকমের রূপ নিয়ে নিল, তাহলে তো সেই বস্তুটা নিয়ে আমরা আলোচনা করলাম না, আলটিমেটলি অন্য কোনো বস্তু নিয়ে আলোচনা করে ফেললাম। সেইটা যাতে না হয় সেই জন্য এখানে কার কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, দৃঢ় বস্তুর কনসেপ্টটাকে কী করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। তাহলে দৃঢ় বস্তুর ব্যাপারটা বুঝে গেলে। তাহলে বাস্তবে কি দৃঢ় বস্তুর কোনো অস্তিত্ব রয়েছে? না, বাস্তবে দৃঢ় বস্তুর অস্তিত্ব নেই। তবে আমরা এই চ্যাপ্টারতে যে কোনো কঠিন বস্তুকে কি বস্তু বলে ধরে নেব, দৃঢ় বস্তু। তাহলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা এই চ্যাপ্টারটাতে যে কোনো কঠিন বস্তুকে কি বললাম, আমরা এই চ্যাপ্টারটাতে যে কোনো কঠিন বস্তুকে কি বস্তু বলে ধরে নেব, আমরা দৃঢ় বস্তু বলে ধরে নেব। মানে যেটা আমাদেরকে কঠিন বস্তু বলবে, যে দেখা গেলো বলে এটা ইট কাঠ পাথর যা কিছু হয়ে যাক না কেন, তাহলে সেই কঠিন বস্তুকে আমরা কি বস্তু বলে দাবি করব, সেই কঠিন বস্তুকে আমরা দৃঢ় বস্তু বলে দাবি করব। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে যে কোনো এখানে কঠিন বস্তুকে আমরা কি বস্তু বলে দাবি করব, আমরা দৃঢ় বস্তু বলে কি করব, আমরা দাবি করব। কিন্তু বাস্তবে কিছু কিছু বস্তু রয়েছে যেগুলোকে আমরা দৃঢ় বস্তুর তকমা, যেটাকে মর্যাদা, সেটাকে আমরা দিতে পারি, যেরকম একটু মাথায় রাখবে এটা। ঠিক আছে, উদাহরণ যদি দিতেই বলে, একান্তই যদি বলে উদাহরণ, বাস্তবে তো বললাম উদাহরণ নেই, কিন্তু একান্তই যদি উদাহরণ দিতে বলে, তাহলে কিছুটা সময় পর্যন্ত হিরে একটা দৃঢ় বস্তুর মতো আচরণ করে, আর কাঁচ, ঠিক আছে, কাঁচ কিন্তু একটা দৃঢ় বস্তুর মতো আচরণ করে। কারণ কাঁচ ভেঙে যাবে তাও ভালো, কিন্তু তার আকার আকৃতির সেরকম পরিবর্তন ঘটাতে চাইবে না। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে ফোনের গরিলা গ্লাস প্লাস এগুলোর কথা বলছি না, যেগুলো আগেকার দিনের কাঁচ, ধরো আয়নার কাঁচটা সেগুলো ভেঙে যাবে তাও ভালো, কিন্তু তার আকার আকৃতিগত কিন্তু পরিবর্তন হবে না। মানে তাহলে একটা চার চৌকো কাঁচ আছে, তুমি থেবড়ে থুবড়ে সেটাকে গোল করে দিলে, এরকম কিন্তু করতে পারবে না, কারণ থেবড়াতে গেলে সেটা ভেঙে যাবেই যাবে। ঠিক আছে, অর্থাৎ তার আকার আকৃতি, সেটা কথা আছে না, সেই মচকাবে, এই ভাঙবে তো মচকাবে না, এরকম ব্যাপারটা, ও ভেঙে যাবে ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও ও কিন্তু তার কোনো আকার আকৃতিগত পরিবর্তন ঘটাবে না। তাহলে হলো দৃঢ় বস্তুর কনসেপ্ট। এইবার আসছে, তাহলে দৃঢ় বস্তু যখন চলে গেল, তাহলে দৃঢ় বস্তুর উপর আমরা বলও প্রয়োগ করেছি। তাহলে বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করবো, তাহলে তখন কি ঘটবে, তার অবভিয়াসলি একটা কোনো না কিছু পরিবর্তন ঘটতে পারে। তোমরা ছোটবেলায় পড়েছো যে কোনো বস্তুর উপরে যদি বল প্রযুক্ত করা হয়, তাহলে তার জন্য বস্তুটার বিভিন্ন জিনিসের পরিবর্তন ঘটতে পারে, যেমন তার আকার আকৃতি পরিবর্তন ঘটতে পারে, গতির পরিবর্তন ঘটতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে যেহেতু আমরা দৃঢ় বস্তু নিয়ে আলোচনা করছি, তাই জন্য এখানে আকার আকৃতির পরিবর্তনের কোনো গল্প নেই। তাহলে এখানে একটারই গল্প আসবে, গতি। ঠিক আছে, তাহলে এখানে গতির পরিবর্তন। তাহলে মাথায় রাখবে, দৃঢ় বস্তুর ক্ষেত্রে গতি ক রকমের নিয়ে আলোচনা করা হবে, দৃঢ় বস্তুর ক্ষেত্রে গতি দু রকমের নিয়ে আলোচনা করা হবে। একটা কি আসবে, একদম যদি সরল রেখা বরাবর, দেখা গেলো এরকম কোনো একটা বস্তু রয়েছে, এরকম বস্তুর উপরে তোমরা একটা বল প্রয়োগ করলে, এরকম ভাবে একটা বল প্রয়োগ করলে, তাহলে বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হলো, একদম পুরো সরল রেখা বরাবর সরে গেল। ঠিক আছে, কিরকম হলো, সরল রেখা বরাবর কি হলো, সেই বস্তুটা সরে গেল। তাহলে সেক্ষেত্রে কি ঘটলো, সেক্ষেত্রে বস্তুটা রৈখিক সরণ ঘটলো। কি ঘটলো, বস্তুটার রৈখিক সরণ ঘটলো। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, তার ফলে যদি কোনো বস্তুর যদি সরলরেখা বরাবর যদি স্থানান্তর ঘটে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, রৈখিক সরণ বা শুধু সরণ। তোমরা জানো সরণ দু রকমের হয়, কৌণিক রৈখিক, আমরা সেই জন্য এখানে রৈখিক সরণের কথা বলে দিলাম। আবার দেখো, কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, এই ধরো বস্তুটার উপরে কি করলাম, আমরা বল প্রয়োগ করলাম, এই যে বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটার মধ্যে কি হতে পারে, ঘূর্ণন গতিও তৈরি হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এবার বলতে পারে স্যার আপনি তো বলেছিলেন যে বস্তুর উপরে বল প্রয়োগ করলে ঘূর্ণন গতি তৈরি হয় না। আচ্ছা, আমরা যেটা প্রয়োগ করি সেটা তো বল হিসাবেই তো প্রয়োগ করি, কিন্তু সেটা কি হিসাবে ধরা দেয়, মাথায় রাখবে, এটা আমাদের পড়ে আছে। ঠিক আছে, মাথায় রাখবে, এটা পড়ে আছে যে আমরা যদি কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, তাহলে সেটা কি করবে, বস্তুটা শুধু সরণ ঘটাবে, মানে রৈখিক সরণ ঘটাবে। ঠিক আছে, আর কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করার ফলে বস্তুটার মধ্যে যদি ঘূর্ণন তৈরি হয়, ধরো এরকমভাবে সেই বস্তুটা ঘুরে গেল, তাহলে সেটাকে আমরা বল বলতে পারবো না, তার বদলে কি বলবো, সেটাকে আমরা বলের ভ্রামক বলবো। এটা আমরা নেক্সট দিনকে আলোচনা করবো। তাহলে এটার ফলে কি হয়েছে, বস্তুর মধ্যে ঘূর্ণন তৈরি হয়েছে, মানে যেটাকে আমরা বলতে পারি কৌণিক সরণ, কৌণিক বেগ ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ঘূর্ণন ঘটেছে। কি ঘটেছে, এখানে ঘূর্ণন ঘটেছে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলে দাবি করতে পারি, কৌণিক সরণ বলে দাবি করতে পারি। কি বলে দাবি করতে পারলাম আমরা, সেটাকে কৌণিক সরণ বলে আমরা দাবি করলাম। ঠিক আছে, কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করার ফলে বস্তুর মধ্যে যদি ঘূর্ণন তৈরি হয়, তাহলে সেটাকে তখন বল বলা হয় না, তখন সেটাকে কি বলা হয়, বলের ভ্রামক বলা হয়। কি বলা হবে, বলের ভ্রামক।
তোমরা দেখবা যে কোনো, তোমরা ছোটবেলা নিশ্চয় পেন ফাইট খেলা খেলেছো, তাহলে সেখানে দেখবা পেনের ওপরে যদি কি করি আমরা, যদি দেখা গেলো ধরো এইরকম একটা পেন রাখা রয়েছে, এটা একটা পেন রাখা রয়েছে, আমরা কি করলাম এখানে বল প্রয়োগ করলাম, তাহলে শুধু কি এই পেনটাকে কি শুধুমাত্র সরবে না, এটা ঘুরতে ঘুরতে কি হবে, সরে যাবে। তাহলে ঘোড়াটা তৈরি হয়েছে কিসের জন্য, বলের ভ্রামকের জন্য। আর সরছে কিসের জন্য, সরছে হচ্ছে বলের জন্য। তাহলে মাথায় ঢুকলো, তাহলে ঘোড়াটা হয়েছে কিসের জন্য, বলের ভ্রামকের জন্য। আর সরছে কিসের জন্য, সরছে হচ্ছে বলের জন্য। তাহলে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে কি তৈরি হবে, রৈখিক সরণ তৈরি হবে। আর বলের ভ্রামক দিলে বস্তুর মধ্যে কি তৈরি হবে, কৌণিক সরণ তৈরি হবে। মাথা থাকবে। চল, তাহলে গতি তাহলে কয় প্রকার হলো, গতি হচ্ছে দুই প্রকার। একটাকে কি বলবো আমরা, চলন গতি, আরেকটাকে কি বলবো, আরেকটাকে বলবো হচ্ছে আমরা ঘূর্ণন গতি। ঠিক আছে, একটাকে বলবো চলন গতি, একটাকে কি বলবো আমরা ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতি নিয়ে কিন্তু পরের চ্যাপ্টারে আলোচনা করতে হবে, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদের কিছু বেসিক জিনিস নিয়ে আজকে আলোচনা করতে হবে। তাহলে চলন গতি ঘটালো কে, আমি আজকেই এক্ষুনি বলে দিলাম, চলন গতি ঘটালো হচ্ছে বল, ঠিক আছে। আর ঘূর্ণন গতি ঘটালো কে, আর নেক্সট দিনে কিন্তু আমি বলে দেবো না, ঘূর্ণন গতি ঘটালো বলের ভ্রামক। পরে গিয়ে আর একটা নাম পড়বে, এটাকে বলা হয় টর্ক, বা যেটাকে বলা হয় দ্বন্দ্ব বা কাপল বলা হয়ে থাকে এটাকে। তাহলে চলন গতি ঘটায় কে, বল, ঘূর্ণন গতি ঘটাবে কে, বলের ভ্রামক ঘটিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এটা জিনিস মাথায় রাখবে। তাহলে গতি কয় প্রকার, দুই প্রকার। যখন রৈখিক বরাবর সরণ ঘটবে তখন সেটা ঘটাবে হচ্ছে প্রযুক্ত বল, আর যেটা যখন ঘুরবে সেটা ঘটাবে কি, বলের ভ্রামক ঘটাবে। আর ঘুরতে ঘুরতে সরছে মানে কি, সেখানে বলও প্রযুক্ত হয়েছে, আবার কি হচ্ছে, বলের ভ্রামক প্রযুক্ত, যেটা আমি পেনের উদাহরণটা দিয়ে আমি বললাম, ঠিক আছে। এবার দেখো, এই যখনই কোনো বস্তুর গতি নিয়ে যখন আলোচনা করতে হবে তখন কি, এখানে তো আমরা তো একটা বস্তু নিয়ে আলোচনা করছি, তার মানে বস্তুর প্রত্যেকটা কণার গতি নিয়ে আলোচনা করতে হবে। যখনই আমরা কোনো একটা বস্তুর গতি নিয়ে আমরা আলোচনা করব তখন সেখানে কি করব, আমরা বস্তুটার প্রত্যেকটা কণার আমরা কি করব, গতি নিয়ে এখানে আলোচনা করব। দেখো ভালো করে শুনবে। ধরো এখানে একটা বস্তু রয়েছে, তাহলে বস্তুটার উপরে কি করলাম, বস্তুটার উপরে আমরা একটা বল প্রয়োগ করেছি, এই যে বস্তুটার উপরে কি করলাম, আমরা একটা বল প্রয়োগ করলাম। তাহলে বল প্রয়োগ করার ফলে কি আসলো, এখানে বিভিন্ন ধরনের কি রয়েছে, কণা রয়েছে। এই যে এখানে বিভিন্ন ধরনের কণা রয়েছে, প্রচুর সংখ্যক কণা রয়েছে, থাকুক কণা, আমাদের কি এসে গেছে। তাহলে প্রত্যেকটা কণার জন্য কি আসবে, প্রত্যেকটা কণার জন্যই আমাদের একটা করে আসবে। ধরো এই কণাটার উপরে এফ বলের একটা অংশ প্রযুক্ত হয়েছে, যেটাকে আমি বললাম F1, এখানে একটা প্রযুক্ত হয়েছে, যেটাকে আমি বললাম F2, এখানে একটা প্রযুক্ত হয়েছে, যেটাকে আমি কি বললাম F3 বললাম, যে এখানে একটা প্রযুক্ত হয়েছে, যেটাকে আমি কত বললাম F4। এরকম করে ডট 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 প্রচুর সংখ্যক কণা রয়েছে। তাহলে প্রত্যেকটা কণার জন্য একটা করে বল প্রযুক্ত হবে, এবং আলটিমেটলি কত পরিমাণে বল প্রযুক্ত হলো, Fn অ্যামাউন্টের বল প্রযুক্ত হলো। n সংখ্যক কণা রয়েছে n, এখানে n মানে কত, যে কোনো জায়গায় একটা বস্তুর মধ্যে n টেন্ডস টু কি হয়ে যায়, অসীম। n টেন্ডস টু কত হয়ে যাবে, অসীম সংখ্যক, তাই তো নাকি। তাহলে আমরা এখানে বলতে পারি যে কোনো বস্তুর ওপরে যে এফটা প্রযুক্ত হয়েছে, তাহলে সেই এফ এর কতগুলো উপাংশ আমরা পাবো, কতগুলো পার্ট আমরা পাবো, তাহলে অসীম সংখ্যক পার্ট পাবো। তাহলে সেটাকে আমি এফআই দিয়ে লিখছি, তাহলে এফআই এর মান কি আসবে, এখানে অসীম, মানে এফআই এর সংখ্যা, মানটি বলা উচিত না, সংখ্যা, কত ধরনের কতগুলো আমরা এখানে বল পেতে পারি, তাহলে অসীম সংখ্যক বল পেতে পারি। তাহলে অসীম সংখ্যক যদি আমরা বল পাই, তাই তো, এখানে কণার সংখ্যা অসীম, প্রযুক্ত, তাহলে বলের সংখ্যাও কি হয়ে গেল, তাহলে অসীম হয়ে গেল। তাহলে আমরা জানি এফ ইকুয়ালস টু কি হয়, আমাদের মা চলে আসে, তাই তো, এফ ইকুয়ালস টু আমাদের মা, কারণ এটা দিয়ে আমরা কি করি, যাবতীয় যত রাজ্যের আমরা ক্যালকুলেশন করে দিই, কোনো বস্তুর গতি কেমন হবে, সেটা স্থির থাকবে নাকি সমগতিতে গতিশীল হবে, না কোনো রকম গতিতে গতিশীল হবে, তা সেটা আমরা সবসময় একটাই সূত্র রয়েছে আমাদের হাতে, এফ ইকুয়ালস টু মা সূত্র রয়েছে। তাহলে এফ ইকুয়ালস যদি আমাদের মাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে এখানে অনেক সংখ্যক এফ রয়েছে, তাহলে অনেক সংখ্যক আমরা কি পাবো, ইকুয়েশন পাবো। তাহলে এখানে এই যে নাম্বার অফ ইকুয়েশন, তাহলে আমরা কি বলতে পারি, এখানে নাম্বার অফ ইকুয়েশন, তাহলে নাম্বার অফ ইকুয়েশনসেরও কত ভ্যালু হবে, নাম্বার অফ ইকুয়েশনস হয়ে যাবে ইনফিনিটি, মানে অসীম সংখ্যক কি হয়ে আসবে, আমাদের ইকুয়েশন চলে আসবে। তাহলে অসীম সংখ্যক ইকুয়েশন যদি সেগুলোকে সলভ করলে তবে গেলে তো আমরা গিয়ে ভ্যালুগুলোকে পাবো, আদারওয়াইজ তো আমরা ভ্যালু পাচ্ছি না। আমরা যদি সেই ইকুয়েশনগুলোকে সলভ করি তবে গিয়ে তো আমরা আলটিমেটলি ভ্যালুটাকে পাবো, আলটিমেটলি তার গতি, স্থিতি, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাহলে নাম্বার অফ ইকুয়েশন যদি ইনফিনিটি হয়, তাহলে নাম্বার অফ সলিউশন, তাহলে নাম্বার অফ সলিউশন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ইনফিনিটি। তাহলে আমাদের অনেক সংখ্যক সলিউশন পাবো, কিন্তু সলিউশন করতে গেলে সেটার জন্য তো সময় দিতে হবে, সেটার জন্য তো সময় দিতে হবে। তাহলে টাইম অফ সলিউশন, টাইম অফ সলিউশন, তাহলে আমাদের কত টাইম লাগবে সলিউশনটাকে করতে, আমাদের সলিউশনটাকে করতে অসীম পরিমাণ লাগবে, ঠিক আছে। আর আমাদের হাতে অসীম সময় নেই, একটা তো ছোট, তোমরা তো সামান্য তো এই তো 2-3 মাস আর পড়ে রয়েছে, আর 2 মাসে হয়তো পড়ে রয়েছে, তাহলে এর মধ্যে তো চ্যাপ্টারটা তো উতরে নিতে হবে। তাহলে একটা প্রবলেম করতে গেলে যদি আমাদের অসীম সংখ্যক সময় লাগে, অসীম পরিমাণে যদি সময় লেগে যায়, তাহলে সেই আমরা কিছু জিনিস করতে পারবো না, ঠিক আছে। তাহলে ওরা কি করলো, খুঁজে বার করার চেষ্টা করলো যে আমি এতগুলো কণা নিয়ে আমি কোনো কাজই করবো না, এর বদলে আমি শুধুমাত্র একটা কণা নিয়ে কাজ করবো। কটা কণা নিয়ে কাজ করবো, একটা মাত্র কণা নিয়ে কাজ করবো। যে কণা নিয়ে কাজ করার মানেও যা, ওভারঅল বডি নিয়ে কাজ করার মানেও তাই। অর্থাৎ ওই একটা কণার উপরে বল প্রযুক্ত করলে আমাকে যা রেজাল্ট দেবে, ওভারঅলের উপরে বল প্রযুক্ত করলে আমাদের কি দেবে, একই রেজাল্ট দেবে।
তাহলে যে কণাটার উপরে ওই বলটা প্রযুক্ত করার জন্য ওভারঅল বডির ওপরে বল প্রযুক্ত করার ফলে যে রেজাল্টটাকে পেতাম, সেই রেজাল্টটাই আমি যদি পেয়ে যাই ওই একটা মাত্র কণা থেকে, তাহলে সেই কণাটাকে বলা হয় সেন্টার অফ মাস বলে। এখান থেকেই আমাদের পড়া কিন্তু শুরু। কি আসলো? সেন্টার অফ মাস, বা যেটাকে আমরা কি বলে দাবি করব? ভর কেন্দ্র বলে দাবি করব। তাহলে বুঝতে পারলে ভর কেন্দ্রের কনসেপ্ট তাহলে কোথা থেকে আসলো? তাহলে ভর কেন্দ্রের কনসেপ্ট আসলো হচ্ছে যে এমন একটা কণাকে আমরা খুঁজে বের করব সেই আলটিমেট, ঠিক আছে? মানে আমি পুরো বডি নিয়েই কোনো কাজ করব না, আমি ধরে নেবো পুরো বডির এই যে পুরো যে বডিটা যেটা রয়েছে, এই পুরো বডিটাকে নিয়ে আমরা কোনো কাজ করছি না, আমি একটা কণা নিয়ে কাজ করছি। আমি একটু বাদে প্রমাণ করে দেখবো, দেখিয়ে দেবো যে পুরো বডির উপরেও কাজ করা যায়, ওই একটা পার্টিকুলার কণার উপরেও কাজ করা যায়। তাহলে যে কণাটার উপরে কাজ করলে পুরো বডির কাজটা একাই মানে সাল্টে দেবে, একাই ও কী করবে? পুরোপুরিভাবে মানে সব কাজ মিটিয়ে দেবে, ওই একটা কণা পুরো বডির কাজটা পুরো মিটিয়ে দেবে, সেই কণাটাকে আমরা কি বলবো? সেন্টার অফ মাস বলবো। তাহলে সেন্টার অফ মাস যদি তোমাদেরকে ডেফিনেশন বলে তাহলে কি দেবা? তাহলে সেন্টার অফ মাসের দুটো ডেফিনেশন, আমি এক্ষুনি সেটা আলোচনা করবো, কিন্তু তাও তোমাদেরকে একটুখানি বলে রাখছি। তাহলে সেন্টার অফ মাসের কটা ডেফিনেশন? দুটো ডেফিনেশন। একটা হচ্ছে কি, সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা কণা যে কণার উপরে বল প্রযুক্ত করলে যা রেজাল্ট পাবো, ওভারঅল বডির উপরে বল প্রযুক্ত করলে আমরা সেম রেজাল্ট পাবো, ঠিক আছে? কারণ আমরা ধরেই নিই ওই কণাটার মধ্যেই, পুরো ওই কণাটার মধ্যে, ধরো এই যে বডিটা যেটা রয়েছে না, এর বদলে বললাম এটা হচ্ছে সেই কণা, এটা হচ্ছে সেই কণা। যে কণাটার ভর কিছু একটা হবে, যে কণাটার অবস্থান কিছু একটা হবে, আমি জানি না কোথায় অবস্থান রয়েছে, আমরা সব পরে একটু বাদে আলোচনা করে নেবো, ঠিক আছে? যে কোথায় কোথায় এটার অবস্থান হতে পারে, বিভিন্ন ধরনের সিস্টেমের ক্ষেত্রে এগুলো কীরকম হতে পারে, সব আমরা আলোচনা করবো। তাহলে আমরা সেটাই বলছি যে এই যে পার্টিকুলার যে বডিটা যেটা রয়েছে, এই বডিটা নিয়ে আমরা কাজ করবো না, তার বদলে একটা পার্টিকুলার কণা নিয়ে কাজ করবো। যে কণাটা নিয়ে কাজ করা মানে কি, পুরো বডিটাকে নিয়ে কাজ করে ফেলা। তাহলে এই কণাটাকে আমরা কি বলবো? সেন্টার অফ মাস। আমরা এটাকে সংক্ষেপে সিএম বলে লিখবো। ভেবো না চিফ মিনিস্টার, আমাদের পিসি, দিদি, দিদিমা, যা কিছু হোক না কেন, তিনাকে ভেবো না। তাহলে এটা হচ্ছে কি সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস মানে কি? সেন্টার অফ মাস মানে হচ্ছে ওই বস্তুটার একটাই আমরা কণা নিয়ে আলোচনা করবো, যে কণাকে নিয়ে কাজ করাও যা, পুরো বডিকে নিয়ে কাজ করাও কি আসবে? হুবহু একই চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা একটা ডেফিনেশন হলো। আর একটা ডেফিনেশন হয়, যেহেতু আমরা কি বলেছিলাম এখানে কটা গতি নিয়ে আমরা কাজ করেছি? দুটো গতি, একটা হচ্ছে চলন গতি, ঘূর্ণন গতি। তাহলে সেন্টার অফ মাসকে বলা হয় এমন একটা কণা যে কণাতে বল প্রয়োগ করলে, যে কণার উপরে বা যে কণা বা যে বিন্দুগামী বল প্রয়োগ করলে কণাটার মধ্যে কোনো ঘূর্ণন গতি তৈরি হবে না। কণাটার মধ্যে কোন গতি তৈরি হবে না? কোনো ঘূর্ণন গতি তৈরি হবে না। তাহলে সেই কণাটাকে আমরা কি বলবো? সেন্টার অফ মাস। শুধুমাত্র তার মধ্যে চলন গতি তৈরি হবে, কোনো ঘূর্ণন গতি তৈরি হবে না। তাহলে সেটাকে কি বলবো? আমরা সেন্টার অফ মাস বলবো। তাহলে সেন্টার অফ মাস দুটো ডেফিনেশন বলে দিলাম। তাহলে খুব ভালো করে তবে বইয়ের মধ্যেও লেখা রয়েছে। তাহলে সেন্টার অফ মাস হচ্ছে কোনো বস্তুর এমন একটা কণা, যে কণা দিয়ে বা যে কণাগামী কোনো একটা বল যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেই বস্তুটার মধ্যে কোনো রকম ঘূর্ণন গতি তৈরি হবে না, শুধুমাত্র কোন গতি তৈরি হবে? রৈখিক গতি বা চলন গতি তৈরি হবে। তাকে কি বলবো? আমরা সেন্টার অফ মাস বলে দাবি করবো। অথবা সেন্টার অফ মাস হচ্ছে কোনো বস্তুর এমন একটা বিন্দু, যে বিন্দু ধরে নেওয়া হবে ওই পুরো বস্তুটা পুরো ওই বিন্দুতেই কাজ করছে, ওই বিন্দুতেই রয়েছে, ওই বিন্দুর উপরে বল প্রয়োগ করলে যা রেজাল্ট দেবে, ওভারঅলের উপরে বল প্রয়োগ করলে তাই রেজাল্ট দেবে, ঠিক আছে? তাহলে এখন থেকে আমরা আর বস্তু নিয়ে কাজ করবো না, বস্তুর আমরা কি নিয়ে কাজ করব? সেন্টার অফ মাস নিয়ে আমরা কি করব? কাজ করব। তাহলে চলো, তাহলে সেন্টার অফ মাস কি করে কোনো বস্তুর বের করতে, কোথায় সেন্টার অফ মাস রয়েছে, তাহলে সেটা আমরা কি করবো? এখানে খুঁজে বের করব। তাহলে সেন্টার অফ মাস কোনো একটা বস্তুর বের করার জন্য আমাদের দু ধরনের সিস্টেম বলে দেয়। একটা কি? একটা হলো ডিসক্রিট সিস্টেম। তা ডিসক্রিট সিস্টেম বলতে কি বোঝানো হয় সেটা আগে সবার প্রথমে জানো। ডিসক্রিট সিস্টেম মানে হচ্ছে যে এমন একটা সিস্টেম যেখানে কণাগুলোকে আমরা আলাদা আলাদা করে দেখতে পারি, আলাদা আলাদা করে গুনতে পারি, আলাদা আলাদা তাদের পজিশন বের করতে পারি। ধরো আমি এরকম একটা কোঅর্ডিনেট বলে দিলাম, এইখানে ধরো একটা কোঅর্ডিনেট রয়েছে, ঠিক আছে? আমি দ্বিমাত্রিকে আমি ধরো বললাম, এখানে একটা কণা রয়েছে, যে কণাটার অবস্থান x1, কত আসছে y1, আর এই কণাটার ভর কত আসছে m1। আর একটা ধরো এখানে কণা রয়েছে যেটার ভর হচ্ছে কত আমাদের m2, অবস্থান কোথায় আমাদের x2, y2, ঠিক আছে? এগুলো সব আমরা মূলবিন্দুর সাপেক্ষে নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আমাদের দেখা গেল প্রশ্ন করলো এই মূলবিন্দুর সাপেক্ষে এই কণাটার ভর কেন্দ্রটা কোথায় হবে, এই কণার সংস্থাটার ভর কেন্দ্র কোথায় হবে। তাহলে ভর কেন্দ্র মানে হচ্ছে, আমি আগেও বললাম যে এমন একটা বিন্দু যেখানে বস্তুটার সমস্ত ভরটাকে কাজ করবে, মানে এমন একটা বিন্দুকে নিয়ে কাজ করব যে বিন্দুটাতে মনে হবে সেই বস্তুটার ভর রয়েছে। অর্থাৎ যেরকম ধরো তোমরা যখন নম্বর পাও পরীক্ষাতে, তখন তোমাদের কোন নাম্বারটাকে বললে ওভারঅল নম্বরের কথাগুলো বিচার হয়ে যায়, অ্যাভারেজ, গড় মানের কথা বললে। এখানেও ঠিক তেমনি ডিসক্রিট সিস্টেমই হোক বা অন্য যে কোনো সিস্টেমই হোক, দুটো সিস্টেম বলেছে আছে, ডিসক্রিটই হোক বা অন্য কোনো সিস্টেম হোক, সেই ধরনের সিস্টেমের ক্ষেত্রে সেন্টার অফ মাস হচ্ছে কি এই সমস্ত কণাগুলোর অ্যাভারেজ মান, মানে এই সমস্ত কণাগুলো অ্যাভারেজে কোন জায়গাতে রয়েছে।
তো সেটা বের করার একটা নিয়ম রয়েছে, সেটাকে বলা হয় এক্সসিএম, অর্থাৎ এটাকে আলাদা আলাদা করে বের করা হয়। ইকুয়ালস টু কত আসবে দেখো, ফর্মুলাটা ভালো করে মুখস্থ রাখবে। m1x1 প্লাস কত আসছে m2x2 ডিভাইডেড বাই কত আসবে m1 প্লাস কত আসছে আমাদের m2। এটা কত চলে আসলো xcm। একই রকমভাবে আমাদের কি আসছে ycm। ycm কত আসবে, ycm দেখো আসবে m1y1 প্লাস m2y2 ডিভাইডেড বাই কত আসবে m1 প্লাস কত চলে আসবে m2 চলে আসবে। ঠিক আছে, তাহলে ডিসক্রিট সিস্টেমই হোক বা যে কোনো সিস্টেমই হোক, তাহলে তার সেন্টার অফ মাস বার করার ফর্মুলা হচ্ছে এটা। যে কণা থাকবে সেই কণাটার ভর, সেই কণাটার অবস্থান, এই দুটোকে ধরে তোমরা কী করো, গুণ করো, যোগ করো, ডিভাইডেড বাই মোট কণা দিয়ে তোমরা ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে এটা তো আমি শুধুমাত্র দুটো কণার জন্য বের করলাম। এরকম তোমাদের n সংখ্যক কণা থাকতে পারে, তাহলে একদম সাধারণ যে সূত্রটা, একদম সাধারণ সূত্র, তাহলে এটা কার জন্য, ডিসক্রিট সিস্টেমের জন্য। এরপর আমরা কিছু অঙ্কও করব, তোমাদের বইয়ের যে অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমরা করব। তাহলে সাধারণ সূত্র তাহলে কত আসলো দেখো, তাহলে সাধারণ সূত্র আমরা এরকমভাবে লিখতে পারি xcm ইকুয়ালস টু m1x1 প্লাস m2x2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই কত আসবে m1 প্লাস m2 প্লাস কত আসবে ডট ডট। তাহলে এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি সাম ওভার mi(xi) ডিভাইডেড বাই সাম ওভার mi। সিমিলারলি ycm মানে হচ্ছে যে এই বস্তু সংস্থার y এর দিকে বরাবর কোনখানে y অক্ষ বরাবর কোনখানে আমার সেন্টার অফ মাসটা রয়েছে, m1y1 প্লাস m2y2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই কত আসবে m1 প্লাস m2 প্লাস কি চলে আসবে ডট 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 ডট, অর্থাৎ এটা চলে আসলো সাম ওভার mi(yi) ডিভাইডেড বাই সাম ওভার mi। একই রকমভাবে জেডও থাকতে পারে, এখানে আমি 2D এঁকেছি, 3Dও হতে পারে ফিগারটা, m1z1 প্লাস m2z2 প্লাস কি আসবে ডট 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 ডিভাইডেড বাই কত চলে আসবে m1 প্লাস m2 প্লাস কি চলে আসলো এটা এরকম। তার মানে চলে আসলো সাম ওভার mi(zi) ডিভাইডেড বাই সাম ওভার কত চলে আসলো mi। এবার যদি বলে যে সেন্টার অফ মাসের তাহলে অরিজিনাল পজিশনটা কোথায় হলো, তো যে কোনো জিনিসের যখন আমরা অবস্থান লিখি তখন তার কি লিখি, এক্স পার্টও লিখি, ওয়াই পার্টও লিখি, জেড পার্টও লিখি। তাহলে দেখো সেন্টার অফ মাসের যদি আমাদেরকে পজিশন বলে তাহলে সেটাকে আমরা কি লিখবো, RCM বলে লিখবো। কী বলে লিখে দেবো, RCM মানে কত চলে আসবে XCM, YCM, কত আসলে ZCM। এটা হলো কি আলটিমেটলি সেন্টার অফ মাসের আমাদের পজিশন। মানে সেন্টার অফ মাসের দেখা গেল তোমাদেরকে বললো শুধু এক্স পার্টটাকে বের করতে, তাহলে তখন এই ফর্মুলা, ওয়াই পার্টটাকে বের করতে বলে এই ফর্মুলা, জেড পার্টটাকে বের করতে বলে এই ফর্মুলা। আর যদি বললো অরিজিনাল অবস্থানটা কোথায়, তাহলে অরিজিনাল অবস্থানটা কোথায় আসবে, এইখানে চলে আসলো এই যে XCM, YCM, কত চলে আসছে ZCM। ঠিক আছে, চলো তাহলে কয়েকটা তাহলে আমরা অঙ্ক করে ফেলি। চলো তোমাদের তাহলে বইয়ের দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে আমরা করি। দেখো কি দিয়েছে, 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তুকে এক্স এবং ওয়াই অক্ষের ওপর যথাক্রমে 1 মিটার এবং 2 মিটার দূরত্বে রাখা আছে। তাহলে দেখো এটা, তাহলে এটা হচ্ছে কি আমাদের কাছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমাদের কাছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের ওপরে আমাদের কোথায় রাখা রয়েছে, দেখো এক্স অক্ষের ওপরে 1 কেজি ভরের বস্তুটাকে তোমাদের 1 মিটার দূরত্বে রাখা রয়েছে। এটা কি আসলো, এটাকে আমি বলতে পারি m1 সমান সমান কত আসছে 1 কেজি। এটা কত দূরে রাখা রয়েছে 1,0 বিন্দুতে রাখা রয়েছে। এটা কোথায় রাখা রয়েছে দেখো 1,0 বিন্দুতে রাখা রয়েছে। ঠিক আছে, 1 কেজি ভরের বস্তুটাকে কোথায় রাখা রয়েছে 1,0 বিন্দুতে। আর দেখো ওয়াই অক্ষের ওপরে, এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের ওপরে কোথায় রাখা রয়েছে 2 মিটার দূরত্বে রাখা রয়েছে। এই যে যেটাকে দেওয়া রয়েছে কত m2 মান কত বলে দিয়েছে আমাদেরকে, m2 মান দেখো বলে দিয়েছে 2 কেজি। ঠিক আছে, আর এর অবস্থানটা কোথায় বলে দিয়েছে, অবস্থানটা বলে দিয়েছে 0,2 বিন্দুতে, কারণ ওয়াই অক্ষের ওপরে কত হয় এটাই, তো এটা হচ্ছে 0,2 বিন্দু। আমাদেরকে এখানে দেখো জানতে চেয়েছে, বলেছে সংস্থাটির ভরকেন্দ্রের অবস্থান 1 কেজি এবং 2 কেজি ভরের বস্তু সাপেক্ষে কত হবে।
এই যে সমস্ত আমি এখানে বের করলাম না ফর্মুলাগুলো, এগুলো সব অরিজিনের সাপেক্ষে। প্রথমে বলেছিলাম অরিজিন মানে 0,0 বিন্দুর সাপেক্ষে সব কিছু আলোচনা করা হয়েছে। যদি তোমাদেরকে বলো অন্য কোনো বিন্দুর সাপেক্ষে, তাহলে সেই বিন্দু থেকে জাস্ট তোমাদের কী করতে হবে, দূরত্বটাকে বের করে নিতে হবে। যে বিন্দুগুলো যেগুলো দেওয়া থাকবে সেই বিন্দু থেকে তোমাদের কী করতে হবে, দূরত্বগুলোকে বের করতে হবে। তাহলে দেখো কীরকমভাবে, তাহলে সবার প্রথমে আগে আমরা অরিজিনের সাপেক্ষে না এই বিন্দুগুলোর অবস্থানটাকে আমরা বের করে ফেলি অরিজিনের সাপেক্ষে। তাহলে অরিজিনের সাপেক্ষে বলো এক্সিএম কত আসবে, কি ফর্মুলা আমি এক্ষুনি শিখলাম, m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই কত আসবে, m1 প্লাস কত চলে আসবে, m2। হলো, তাহলে m1 এর ভ্যালু কত আসলো, এই যে m1 এর ভ্যালু 1 কেজি, 1 ইন্টু এটা দেখো কোথায় অবস্থান করেছে, একে অবস্থান করেছে, তাই তো, প্লাস m2 এর ভ্যালু কত, 2 কেজি, কিন্তু 2 কেজির ক্ষেত্রে x কত, 0, এই যে 0 ডিভাইডেড বাই কত আসছে, ডিভাইডেড বাই 1 প্লাস 2, তাহলে সমান সমান কত হয়ে গেল, 1/3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্সিএম এর ভ্যালু কত আসলো, 1/3। এগুলো কার সাপেক্ষে করছি, বারবার বলছি কিন্তু অরিজিনের সাপেক্ষে করছি। এটা কত আসলো, m1 y1 প্লাস কত আসলো, m2 y2 ডিভাইডেড বাই কত আসবে, m1 প্লাস কত চলে আসবে, m2। তাহলে m1 এর ভ্যালু কত, m1 এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, m1 এর ভ্যালু এই যে 1, y1 এর ভ্যালু কত, 0 প্লাস m2 এর ভ্যালু কত, 2, y2 এর ভ্যালু কত, 2 ডিভাইডেড বাই কত আসছে, 1 প্লাস 2, তাহলে হয়ে গেল কত, 4 বাই কত আসছে, 3। তাহলে আমরা বলতে পারি দেখো তার অবস্থানটা কোথায়, তার অবস্থানটা হচ্ছে 1/3, 4/3 বিন্দুতে। এটা যদি অরিজিনের সাপেক্ষে বলতে একদম সোজা, ব্যাস আমাদের অ্যান্সার শেষ। কিন্তু আমাদেরকে বলেছে কি, কার সাপেক্ষে বের করতে হবে, কার সাপেক্ষে বের করতে হবে, একবার m1 এর সাপেক্ষেও দেখতে হবে এর অবস্থানটা কোথায়, m2 এর সাপেক্ষেও দেখতে হবে অবস্থানটা কোথায়। তাহলে আমরা কি করে সেটাকে বুঝবো, তাহলে দেখো আমি একটা করে দিই, একটা তোমরা নিজেরা করবে, m1 এর সাপেক্ষে, ঠিক আছে, আমি একটা ডিটেলসে করে দিচ্ছি, অন্যটা তোমরা নিজেরা করে নেবা। m1 এর সাপেক্ষে তাহলে কি আসবে, m1 এর সাপেক্ষে যেটা অবস্থান সেটাকে আমরা দূরত্বের টার্মে লিখবো। কি হয় ফর্মুলা মনে আছে, দূরত্বের ফর্মুলা x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার কি আসে, হোল স্কয়ার। তাহলে দেখো এখানে যাকে খুশি তাকে তোমরা ধরতে পারো, এটাকে আমি ধরলাম ধরো, তাহলে কি করলাম, এটার যে অবস্থান আমরা এটাকেই তো ধরেছি, এটাকেই তো m1 এর সাপেক্ষে m2 এর সাপেক্ষে ধরলে তোমরা এটার সাপেক্ষে ধরে নিতে। তাহলে এটা দেখো, তাহলে কত আসলো, 1 মাইনাস 1/3 তার কত আসছে, হোল স্কয়ার প্লাস এটা কত আসছে, 0 0 মাইনাস 4/3 তার কি আসছে, হোল স্কয়ার। তাহলে কত আসছে, রুট ওভার। তাহলে রুট ওভার কত আসছে, 1 মাইনাস 1/3 করে দিলে কত আসবে, -2/3। তাহলে -2/3 হোল স্কয়ার করলে কত আসবে, 4/9। ঠিক আছে, তাহলে 4/9 যখন হয়ে গেল, এটা 4/9 আর এটা কত আসবে, এটা আসবে 16/9। ঠিক আছে, এটা কত আসবে, 16/9। তাহলে অ্যান্সার দিয়ে দিল কত, রুট ওভার 20/9, রুট ওভার 20/9। 20/9 মানে কত আসবে, 2√5 বাই কত আসে, 3। বুঝতে পারলে, তাহলে m1 এর সাপেক্ষে ওই কোণটার অবস্থান কোথায় আসবে, 2√5/3 এই বিন্দুতে চলে আসবে। বুঝতে পারলে তো, তাহলে m2 সাপেক্ষে তোমরা নিজেরা করে নিতে পারবা। ঠিক আছে, m2 সাপেক্ষে তোমরা নিজেরা এটা করে নিতে পারবা। এই যে 1/3 আর 4/3 এটা কার সাপেক্ষে হয়েছে, অরিজিনের সাপেক্ষে হয়েছে, কিন্তু বারবার বলছি। আর এটা কার সাপেক্ষে হলো, এটা হলো তোমাদের m1 এর সাপেক্ষে। m2 সাপেক্ষে একই রকম ভাবে এটার সাপেক্ষে কতটা দূরত্ব হবে নিশ্চয়ই তোমরা বের করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে m2 সাপেক্ষে ওটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক। m2 সাপেক্ষে এটা কি, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা কিন্তু তোমরা আমাকে করে দেখাবা। ঠিক আছে, চলো চলো আরেকটা কোশ্চেন তাহলে নিয়ে আলোচনা করে ফেলি। আরেকটা কোশ্চেন, চলো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3টাকে নিয়ে আলোচনা করব। দেখো কোশ্চেন নাম্বার 3-এ কি বলা আছে, 6 একক এবং 2 একক ভরের দুটি বস্তুর অবস্থান যথাক্রমে এত এবং এত, এদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা কি করলাম, আমরা m1 এর ভ্যালুটাকে 6 ধরে নিলাম, m2 এর ভ্যালুটাকে 2 ধরে নিলাম, r1 এর ভ্যালু এটা, r2 এর ভ্যালু এটা। তাহলে সিম্পল ফর্মুলা কি, দেখো এখানে শুধু নোটেশনেরই খেলা। ঠিক আছে, তাহলে দেখো একটু আগে আমি দেখিয়েছিলাম না, যদি x বের করতে বলে তাহলে এখানে x গুলোকে লিখবো, y বের করতে হলে y গুলোকে লিখবো, z বের করতে হলে z গুলোকে লিখবো, তাহলে r বের করতে হলে কি লিখবো, r দিয়ে লিখবো আমরা। ঠিক আছে, যদি তোমাদের ভেক্টর এরকম ভাবে সবকিছু বলে দেয় তাহলে তোমরা সেটাকে ডাইরেক্ট r দিয়ে ক্যালকুলেশন করবা। তাহলে আমরা কি করতে ডাইরেক্ট RCM বের করতে পারি। আবার এই টাইপের অঙ্ক কিন্তু খুব দেয়, এই অঙ্কটাকে স্টার দিয়ে রেখে দিতে পারো, খুব কিন্তু দেয়। m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর
ডিভাইডেড বাই কত আসবে, ডিভাইডেড বাই চলে আসবে m1 প্লাস কত চলে আসবে m2, ঠিক আছে। তাহলে m1 এর ভ্যালু কত আসলো 6, এটা কত আসছে 6i ক্যাপ মাইনাস কত আসছে 7j ক্যাপ প্লাস এটা 2, এটা কত আসছে 2i ক্যাপ প্লাস কত আসছে 5j ক্যাপ মাইনাস কত আসছে 8k ক্যাপ ডিভাইডেড বাই কত আসছে 6 যোগ 2, তাহলে এটা কত আসলো 36i ক্যাপ মাইনাস 6 7 কত আসবে 42j ক্যাপ। যেরকমভাবে তোমাদের নর্মাল গুণ শেখানো সেরকম, এখানে আবার কিন্তু পাখা মেরে ডট গুণ ক্রস গুণ এসব কিন্তু আবার করতে যাও না, ঠিক আছে। 10j ক্যাপ মাইনাস কত আসছে 16k ক্যাপ ডিভাইডেড বাই কত আসছে, ডিভাইডেড বাই চলে আসলো 10, তাহলে কত আসলো 36 আর 4 কত আসছে 40, 42 থেকে যদি এটাকে বাদ দেওয়া যায় তাহলে মাইনাস 32 মাইনাস কত আসছে 16k ক্যাপ ডিভাইডেড বাই কত আসছে 10। এবার দেখো তোমাদের অ্যান্সার কীরকম রয়েছে, সেই অ্যান্সার হিসাবে তোমরা কিন্তু উত্তর লিখবে। আমি এখানে 2 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 2 দিয়ে কেটে দিলে কত আসবে 20i ক্যাপ মাইনাস 16j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আসছে 5। অ্যান্সার যেরকম আছে অ্যান্সার দেখা গেলো পয়েন্টে দেওয়া রয়েছে, মানে দেখা গেলো 5 দিয়ে এটাকে ভাগ করে দেওয়া রয়েছে, 4i ক্যাপ এটাকে দেখা গেলো 5 দিয়ে ভাগ করা হয়েছে, 3.2j ক্যাপ এটাকে 5 দিয়ে ভাগ করা হয়েছে, 1.3k ক্যাপ, এরকম যদি থাকে কোনো তাতে অসুবিধা নেই কিন্তু, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা ওয়ে হতে পারে। তাহলে বুঝতে পারলে তাহলে কীভাবে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হচ্ছে, ঠিক আছে। এরকমভাবে তোমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু কী করতে হবে, এখানে বের করতে হবে, ঠিক আছে। চলো আরেকটা টাইপের তাহলে আমরা কোশ্চেন করে ফেলি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার কত নম্বরটাকে করে ফেলি, 4 নম্বরটাকে করে ফেলি। দেখো 4 নম্বর কোশ্চেনে এই টাইপের ফিগার বেসিস কোশ্চেন কিন্তু আসে। আমি এখানে ট্রায়াঙ্গেলের প্রবলেমটাকে সলভ করাচ্ছি, তোমাদেরকে আমি আরেকটা প্রবলেম দেবো, সেটা বাড়িতে তোমরা করবে, সেটাকে বলা হবে রেক্ট্যাঙ্গেল প্রবলেম বা স্কোয়ার প্রবলেম, এরকম কিছু একটা প্রবলেম তোমাদেরকে বলা হবে, ঠিক আছে। তাহলে দেখো কীরকম সেটা ভালো করে শুনবে। তাহলে এরকম একটা ত্রিভুজ তোমাদেরকে দিয়ে দিয়েছে, যে ত্রিভুজটা এরকম হয়তো ছবি তোমাদেরকে দিয়ে দিতে পারে, আমি এরকমভাবে ছবিটাকে এঁকে নিয়েছি। এটা তোমাদের কোশ্চেন নাম্বার 4, হয়তো কোশ্চেন নাম্বার 4 যেরকমভাবে তোমাদের বইয়ে রয়েছে এক্স্যাক্টলি আমি সেরকমভাবে করবো না, আমি দেখাচ্ছি কোশ্চেনগুলোকে সলভ করতে কীরকম হবে। তোমাদের ছবিটাকে দিয়ে দেবে এই ধরনের প্রশ্ন, দুটো টাইপের প্রশ্ন হয়, তোমাদেরকে পজিশন বলে দেবে অথবা পজিশন না বলে দিয়ে ছবিটাকে দিয়ে দেবে, ছবিটার থেকে তোমাদের পজিশনটাকে বের করে নিতে হবে। তাহলে এখানে বলে দিয়েছে দেখো একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 1 মিটার করে বলে দিয়েছে, তাই এটা সমবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ বলেও দেবে তোমাদের। বলেছে এই সংস্থাটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কোথায় সেটা তোমাদের বের করে দেখাতে হবে। তাহলে সংস্থাটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হবে, দেখো কীরকমভাবে স্থানাঙ্কটাকে বের করতে হয়। এটা কোথায়, এটা অরিজিন, তাহলে এর অবস্থানটা কোথায় আসবে 0,0। এটা কোথায়, এটা তো 1 মিটার দূরে অবস্থিত, আর কার উপরে অবস্থিত x অক্ষের উপরে অবস্থিত, তাহলে x অক্ষের উপরে যদি অবস্থিত হয় তাহলে এর অবস্থানটা কোথায় আসবে 1,0, তাই তো, এটার অবস্থানটা কোথায় আসবে 1,0। আর এই যে কণাটা, এই কণাটার অবস্থান বের করাটা একটুখানি জটিল হয়, কিছুই না, একটুখানি এটার থেকে টুস করে একটা লম্ব টেনে দাও, এখানে দিলাম লম্ব টেনে। তাহলে লম্ব যদি টানা হয় তাহলে এখান থেকে এইটুকুনি দূরত্ব কত আসবে, এখান থেকে এইটুকুনি দূরত্বটাকে তো x বলা হয়, তাহলে এর দূরত্বের ক্ষেত্রে প্রথম দূরত্বটা চলে আসবে হাফ, এই যে এখান থেকে এইটুকুনি দূরত্ব তো হাফ, তো এটার অর্ধেক চলে আসলে এটা। আর এখান থেকে এটার দূরত্ব কত আসবে, এটাকে বলা উচ্চতা। উচ্চতা মানে কত হয়, উচ্চতা মানে তোমরা পড়েছো √3/2 ইন্টু কত হয় বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে √3 ডিভাইডেড বাই কত চলে আসবে 2, ঠিক আছে, ইন্টু 1, ঠিক আছে। এটাই তো, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, অবস্থান পেয়ে গেলাম, ব্যাস, আমাদের আর কোনো রকম ঝামেলা নেই। শুধু তোমাদেরকে এই ছবিগুলোর থেকে কী করতে হবে, অবস্থানটাকে বের করে নিতে হবে। তাহলে সবার প্রথমে তাহলে আমরা কি বের করে ফেললাম, এক্সিএম বের করে ফেললাম। এক্সিএম এর ফর্মুলা কি, m1 লিখে নিই, আমরাও লিখে নিই, m1x1 প্লাস কত আসছে m2x2 প্লাস m3x3 ডিভাইডেড বাই কত আসছে, ডিভাইডেড বাই চলে আসলো m1 প্লাস m2 প্লাস কত আসছে m3 চলে আসছে। তাহলে m1 এর ভ্যালু কত আসবে, m1 এর ভ্যালু চলে আসলো 1, ঠিক আছে, x1 এর ভ্যালু কত চলে আসছে 0, m2 এর ভ্যালু কত চলে আসছে 2, x2 এর ভ্যালু কত আসছে 1 প্লাস এটা কত আসছে 3 ইন্টু কত চলে আসছে হাফ, ডিভাইডেড বাই কত আসছে, ডিভাইডেড বাই 1, এই যে 1 যোগ এটা কত আসলো 2 যোগ এটা কত আসলো 3। তাহলে বিভিন্ন রকমের ওরিয়েন্টেশনের জন্য তোমাদের বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু হতে পারে। এটা কত আসলো 2 যোগ এটা কত আসলো 3/2 ডিভাইডেড বাই কত আসছে, ডিভাইডেড বাই দেখো এখানে চলে আসছে 6, তাহলে কত আসলো 2 দুগুণে 4, 4 আর 3 কত আসছে 7, 7/12। তাহলে এক্স কোঅর্ডিনেটেড ভরকেন্দ্র কত হলো 7/12 বেরিয়ে গেল। ঠিক একই রকমভাবে তোমরা ওয়াই সিএম বের করে নিতে পারবে।
তাহলে YCM মানে কত আসবে? আচ্ছা যদি ক্যালকুলেশনে ভুল করি একটুখানি তোমরা কিন্তু দেখে নিবা, ঠিক আছে, দেখে নিয়ে আমাকে একটুখানি জানাবা। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের y এর কোঅর্ডিনেট, ঠিক আছে, এটা কি আসলো আমাদের y এর কোঅর্ডিনেট, ঠিক আছে, এটা তাহলে কত আসলো m1 এর ভ্যালু কত আসছে 1 ইন্টু 0, এই যে m1 ইন্টু 0, তারপরটা কত আসছে 2 ইন্টু 0, এই যে 2 ইন্টু 0, প্লাস কত আসছে 3 ইন্টু কত √3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত আসবে 1 প্লাস 2 প্লাস 3, তাহলে কত আসবে এখানে দেখো 3√3 ডিভাইডেড বাই 2 আছে, আর এখানে কত আসবে 3 2 5 আর আগে 6 মানে কত চলে আসলো 12। তাহলে এর অবস্থানটা কোথায় তৈরি হলো? এর দেখো অবস্থানটা তৈরি হলো 7,12, 3√3 বাই 12, 7/12, 3√3 বাই 12। তাহলে ভরকেন্দ্রের অবস্থানটা কোথায় হলো 7/12, 3√3 ডিভাইডেড বাই কত আসছে 12। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের ভরকেন্দ্রের অবস্থান। তাহলে একটা সিমিলার কোশ্চেন তোমাদেরকে তাহলে হোমওয়ার্ক দিই। আমি এখানে একটা ছবি এঁকে দিয়েছি, সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের 4টে কোণায় কটা বিন্দু রাখা আছে? 4টে বিন্দু রাখা আছে। m1 m2 m3 m4 তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, 1 2 3 4 কেজি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটার মান বলে দেওয়া আছে, প্রস্থের মান বলে দেওয়া আছে। তাহলে তোমাদের কি বের করতে হবে? এই সিস্টেমটার জন্য সেন্টার অফ মাস কোথায় রয়েছে সেটা তোমাদের কি করতে হবে? বের করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে আমাকে তোমরা কি করবা? দেখাবো, ঠিক আছে। তাহলে এইখানে একটা জিনিস তাহলে তোমরা খুব ভালো করে মাথায় ঢোকাও, তাহলে ব্যাপারটা বুঝে গেলে। এইখানে কি কি আসলো? এখানে তোমাদের সেন্টার অফ মাসের যে প্রবলেম, যে কটা টাইপের হতে পারে সেই কটা টাইপের প্রবলেম আমরা এখানে দেখালাম, ঠিক আছে। দেখো এখানে আরেকটা জিনিস আসতে পারে, আমরা একটু বাদে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে এইখানে যদি আমরা সেন্টার অফ মাস, যেটাকে আমরা কি বলেছিলাম RCM বলে আমরা দাবি করেছিলাম, সে ছোট হাতের আর হোক বড় হাতের আর হোক যাই হোক না কেন, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? I cap ইন্টু XCM প্লাস J cap ইন্টু YCM প্লাস K cap ইন্টু কত আসবে ZCM, ঠিক আছে। তাহলে I cap XCM, J cap YCM, K cap ZCM। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ চালাই, এটার যদি আমরা কি চালাই, যদি আমরা ডেরিভেটিভ চালাই, তাহলে ডেরিভেটিভ চাইলে কি আসবে? I cap এর তো কোনো জন্ম ডেরিভেটিভ হয় না, তাহলে কত আসবে DXCM ডিভাইডেড বাই DT প্লাস J cap DYCM ডিভাইডেড বাই DT প্লাস কত আসছে K cap DZCM ডিভাইডেড বাই কত আসছে DT। তাহলে দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি I cap ইন্টু এটা কত আসছে? এটা আসছে VCM চলে আসছে, মানে সেন্টার অফ মাসের গতিবেগ। এটা দিয়েও আমাদের দেখবা অঙ্ক করতে হবে, এখানে একটা অঙ্ক করব আমরা। I cap VXCM, J cap কত আসছে VYCM, K cap কত আসছে VZCM। বুঝতে পারলে? তার মানে খুব সোজা জিনিস কিন্তু, মানে ধরো x অক্ষ বরাবর কোনো কোণার গতিবেগ বলে দিয়েছে, y অক্ষ বরাবর কোনো কোণার গতিবেগ বলে দিয়েছে, ঠিক আছে, z অক্ষ বরাবর কোনো কোণার গতিবেগ বলে দিয়েছে। তাহলে তাদের আমরা কি করতে পারি? সেন্টার অফ মাসের মানে x অক্ষ বরাবর যে সেন্টার অফ মাস যেটা রয়েছে তার গতিবেগ বের করতে পারি, y অক্ষ বরাবর বের করতে পারি, z অক্ষ বরাবর বের করতে পারি। তাহলে তাদেরকে বসিয়ে দিলে এটা আমরা পেয়ে যাবো, ওভারঅল আমরা গতিবেগের মান পেয়ে যাবো। কিন্তু যদি তোমাদেরকে বলে যে ইন্ডিভিজুয়াল, মানে ধরো VXCM এর মান কত, VYCM এর মান কত, VZCM এর মান কত, তাহলে বের করার ফর্মুলাটাও কি আসে? খুব সোজা। ধরো VXCM, তাহলে VXCM আমরা কি করে বের করব? M1 VX1, মানে যেরকম ওখানে ছিল না M1 R1 বা M1 X1, এখানে কত আসবে VX1, কত আসবে M2, কত চলে আসবে VX2, প্লাস কি আসবে ডট 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 ডিভাইডেড বাই কত চলে আসবে? ডিভাইডেড বাই চলে আসবে M1 প্লাস M2 প্লাস কি আসবে ডট ডট ডট। বুঝতে পারলে? তাহলে কি করে আমাদের x অক্ষ বরাবর আমাদের কি পার করতে হচ্ছে? গতিবেগের মান বের করতে হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা কি করতে পারি? y অক্ষ বরাবর গতিবেগের মান বের করতে পারি, একই রকম ভাবে z অক্ষ বরাবর গতিবেগের মান আমরা বের করে ফেলতে পারি। ওগুলো দেখালাম না, ওগুলো তো তোমরা বুঝেই গেছো এখন কি রকম ভাবে হবে। চলো এর আমরা রিলেটেড একটা কোশ্চেন নিয়ে কি করে আলোচনা করে ফেলি। তাহলে কোশ্চেনটা কি আছে দেখো, তোমাদের এই টেক্সট বইয়ের কোশ্চেন নাম্বার 5, তোমাদের দেখো টেক্সট বইয়ের কোশ্চেন নাম্বার কি রয়েছে 5 এ কি রয়েছে দেখো, এখানে দুটো কণা তোমাদেরকে বলে দিয়েছে। M1 ভরের একটা কণা বলে দিয়েছে যার মান কত বলে দিয়েছে 10 কেজি, দেখতে পেয়েছো? M1 ভরের একটা কণা রয়েছে যার মান কত বলে দিয়েছে তোমাদেরকে 10 কেজি দেখো বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বলে দিয়েছে? M2 ভরের একটা কণা তোমাদেরকে দেখো বলে দিয়েছে, M2 ভরের একটা কণা, M2 ভরের কণার মান কত বলে দিয়েছে? তাহলে কত বলে দিয়েছে? এখান থেকে 2 কেজি বলে দিয়েছে। দেখ M1 কণার যে গতিবেগটা, যেটাকে আমরা বলতে পারি V1 ভেক্টর, ঠিক আছে, তার মান কত বলে দিয়েছে? 2I cap মাইনাস কত বলে দিয়েছে? 7J cap প্লাস কত আসছে 3K cap,
কত মিটার পার সেকেন্ড হয়েছে। ঠিক একই রকমভাবে ভি2 ভেক্টর, ভি2 ভেক্টরের মান কত বলে দিয়েছে -10i ক্যাপ, ঠিক আছে, প্লাস কত আসছে 35j ক্যাপ, মাইনাস কত আসছে 3k ক্যাপ। ধরো এটা তোমাদেরকে বলে দিয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে জানতে চাইছে এই সমস্তটার ভর কেন্দ্র যেটা রয়েছে তার গতিবেগের মান কত হবে। তাদের গতিবেগের মান কত আসবে, আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সারটার ফর্মুলাটাকে লিখিয়ে দিচ্ছি, তোমরা এটা করবা, করে আমাকে বলবা কত আসবে। m1v1 ভেক্টর, যেরকম নর্মাল ফর্মুলা m1r1 প্লাস m2r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ছিল, এখানেও ঠিক তেমনি আসবে m1v1 ভেক্টর প্লাস কত আসলো m2v2 ভেক্টর ডিভাইডেড বাই কত চলে আসবে, ডিভাইডেড বাই চলে আসবে m1 প্লাস কত চলে আসবে m2। মাথায় ঢুকেছে? তাহলে এখানে জাস্ট তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের জাস্ট ফর্মুলাতে কি করতে হবে, ভ্যালুগুলোকে সব বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে v1 এর ভ্যালু দেওয়া আছে, v2 এর ভ্যালু দেওয়া আছে, জাস্ট তোমাদের কি করতে হবে, একটু কষ্ট করে তোমাদেরকে এর মানে ক্যালকুলেশনটা একটু করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন তো আর আমি তো তোমাদের করাবো না, ঠিক আছে, ক্যালকুলেশন তোমাদের নিজেদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের ওভারঅল কোনো একটা বডির সেন্টার অফ মাস বের করো, সেন্টার অফ তোমাদের ভেলোসিটি বের করো, সেন্টার অফ মাসের ভেলোসিটি বের করো, একই রকমভাবে যদি তোমাদের অ্যাক্সেলারেশন বের করতে পারো তাহলে ভি এর জায়গায় কত বসিয়ে দেবা, তোমরা এ বসিয়ে দেবা, ঠিক আছে। আমি সেটা বলছি না, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তাহলে বুঝে গেলে, এটা কার জন্য আমরা বের করলাম, ডিসক্রিট সিস্টেমের জন্য বের করলাম। কার জন্য বের করলাম, ডিসক্রিট সিস্টেম। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিস্টেম, ঠিক আছে। কন্টিনিউয়াস সিস্টেম তোমাদের বইয়ের মধ্যে এক রকমের দেওয়া রয়েছে, আমি সেরকমভাবে তোমাদেরকে বলবো না, ঠিক আছে, একটুখানি অন্যরকমভাবে বলবো। তাহলে সুতরাং এটা খুব ভালো করে তোমরা মাথায় ঢোকাও। কি আসলো, কন্টিনিউয়াস সিস্টেম। তাহলে কন্টিনিউয়াস সিস্টেম মানে বলতে কি বোঝানো হয়, কন্টিনিউয়াস সিস্টেম মানে ধরো এই যে পেন, আমার হাতে যে পেনটা রয়েছে, এই পেনটা, এই পেনের দেখো কোনো কণাকে কি তুমি আলাদা আলাদা করতে পারবে, কোনো কণা কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারবো না, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কণার সাথে আরেকটা কণা এমনভাবে লেফটে রয়েছে যে কণাগুলোকে আমরা আলাদা করতেই পারবো না। তাহলে যেখানে আমরা কোনো কণাকে আলাদা করতে পারবো না, মানে যেটা আনকাউন্টেবল হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকেই বলবো হচ্ছে আমরা কন্টিনিউয়াস সিস্টেম। তাহলে কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে কি করতে হবে, বুঝেই গেছে, কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে ইন্টিগ্রেশন চালাতে হবে। কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে কি করতে হবে, কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে ইন্টিগ্রেশন চালাতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা তাহলে কি করব, তাহলে কন্টিনিউয়াস সিস্টেম মানে হচ্ছে আনকাউন্টেবল নাম্বার অফ পার্টিকুলার যে সিস্টেম, সেটাকে আমরা কি বলে দাবি করব, কন্টিনিউয়াস সিস্টেম বলে আমরা এখানে দাবি করব, ঠিক আছে। চলো তাহলে কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করে এক্সসিএম এর ভ্যালু বের করব। কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে সামেশনের জায়গায় আমরা ইন্টিগ্রেশন ইউজ করব। ইন্টিগ্রেশন কত আসবে, এক্স ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএম। তোমাদের বইতে এটা অন্যরকমভাবে লেখা রয়েছে, আমি বলবো ওরকমভাবে তোমরা পড়বে না, এইরকমভাবে তোমরা পড়বে। কত আসলো, এক্সসিএম চলে আসলো। সিমিলারলি কত আসলো, ওয়াইসিএম। ওয়াইসিএম এর ক্ষেত্রে কত আসবে, ইন্টিগ্রেশন কত চলে আসবে, ওয়াই ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার কত আসছে, ডিএম। একই রকমভাবে কি চলে আসে, জেডসিএম ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার জেড ডিএম বাই ইন্টিগ্রেশন ওভার ডিএম। এগুলো বেসিক ডেফিনেশন, এই ডেফিনেশন কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ দেখা গেলো তোমাদের ফর্মুলা হিসাবে কোশ্চেন আসলে যে কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে কি করে আমরা এটাকে বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা বারবার বলছি, তোমাদের বইতে এটা ইন্টিগ্রেশন অফ ডিএম ডিএম এর জায়গায় কত দেওয়া রয়েছে, ক্যাপিটাল এম বলে দেওয়া রয়েছে, কারণ ডিএম এর ইন্টিগ্রেশন করলে এম হয়। কিন্তু আমরা দেখবা এইখানে বিভিন্ন জায়গায় না এমন এমন কিছু প্রবলেম চলে আসে যে প্রবলেমগুলোতে এক্স্যাক্টলি ডিএম এর ইন্টিগ্রেশন এম আসে না, অন্য কিছু চলে আসে, ঠিক আছে। তো সেই কারণের জন্য আমি বলবো তোমাদেরকে এই ফর্মুলাটাই তোমরা মুখস্থ রাখো। যদি তোমাদের ওই রকম বাই এমও যদি দিয়ে দেয়, কারণ তোমাদের সব স্যার ম্যাডামরা তো বই থেকেই কোশ্চেন করবে, যদি বাই এমও দিয়ে দেয় তাহলে ওটা কিন্তু তোমরা মাথায় রেখে দেবে, কিন্তু এই ফর্মুলাটাই তোমরা মাথায় রেখো, ঠিক আছে। বইয়ের ফর্মুলা তো আছে, এই ফর্মুলা মাথায় রেখো। তাহলে চলো আমরা একটা তাহলে কোশ্চেন করি, যেটা তোমাদের এপাঙ্ক ছপাঙ্ক পরীক্ষায় এসেছিল, যেটা দেখো কি আসছে, একটা রড রয়েছে আমাদের কাছে। এই রডের ক্ষেত্রে আমাদের কি বললো, সেন্টার অফ মাস বের করতে, ঠিক আছে। এই যে রডটা যেটা রয়েছে, এই রডের ক্ষেত্রে বললো কি আমাদেরকে সেন্টার অফ মাস বের করতে। তাহলে কি করে এগুলোকে বের করতে, দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে, খুব ভালো করে বুঝবে। একটা মানে কি রকম কোশ্চেন তোমাদের এসেছিল, হেভি সোজা কোশ্চেন, ঠিক আছে। এই রডটার টোটাল যে লেন্থ, সেই লেন্থটার কথা বলছি। যদি ধরো বললাম আমি পেন, এই পেনটা সেন্টার অফ মাস কোথায়, তো সেন্টার অফ মাস কী করে খুঁজতে হবে বলো তো, এই পেনের এমন একটা জায়গাকে আমি চয়েস করবো যে জায়গার বেসিসে ওর কোনো ঘূর্ণন ঘটবে না। আমি প্রথমে বলেছিলাম ঘূর্ণন ঘটবে না, ঠিক আছে, ঘূর্ণন ঘটবে না। তাহলে আমরা জানি কি সেটা মাঝামাঝি জায়গাতে তৈরি হয়, তাই তো। তাহলে রডের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই কোনো না কোনো একটা বিন্দু পাবো সেন্টার অফ মাস হিসাবে, যেটা কি থাকবে, রডের একদম ঠিক মাঝে। এটা তো সব ক্ষেত্রে সত্যি না, দেখো কেন সত্যি হবে না সেটা এক্ষুনি দেখো, তোমরা বুঝে যাবে। তাহলে কি করে আমরা এটাকে বের করবো, তাহলে চলো। এই যে রডের ক্ষেত্রে এটা কি, এটা তো একটাই, দেখো এই যে ধরো পেনটাই তো সে রডের মতো, তাই তো নাকি। তাহলে এই যে রডটা যেটা রয়েছে, রডটার কি রয়েছে, একটাই তো লেন্থ রয়েছে, ঠিক আছে। মানে শুধুমাত্র আমরা যদি এক্স অক্ষকে যদি বের করে ফেলতে পারি তাহলেই আমাদের কি আসলো, গল্প মিটে যাবে। যদি আমরা শুধুমাত্র এক্স অক্ষকে যদি বের করতে পারি তাহলে আমাদের ঝামেলা মিটে যাবে। তাহলে আমরা এখানে ওয়াইসিএম বা জেডসিএম এর দিকে যাব না, প্রবলেমটা এটাই জেনারেলি দেয়, এটা খুব পপুলার একটা প্রবলেম, এই প্রবলেমটা খুব ভালো করে তোমরা মনে রাখবে।
তাহলে আমরা এখানে শুধুমাত্র কি নিয়ে কাজ করব, এক্সসিএম নিয়ে কাজ করব। যেহেতু এটা রডের ক্ষেত্রে শুধুমাত্র একটাই ডাইমেনশন, শুধুমাত্র এক্স অক্ষ, তার জন্য আমরা এখানে এক্সসিএম নিয়ে কাজ করব। তাহলে ইন্টিগ্রেশন ওভার কত চলে আসবে, এক্স ডিএম ডিভাইডেড বাই কত চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার কত চলে আসবে, ডিএম। ঠিক আছে, তাহলে কত চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার কত চলে আসছে, ডিএম চলে আসছে। হয়েছে সবার, ভালো করে মাথায় ঢুকিয়েছো। চলো এবার দেখো ডিএম। ডিএম আমরা কি করে বের করবো, ডিএম মানে কি, ডিএম মানে হলো রডটির, আমি এটা ডিটেলসে করিয়ে দিচ্ছি, এরপরটা করাবো না ডিটেলসে অতটা। রডটির ডিএক্স দৈর্ঘ্যের জন্য, রডটির কত দৈর্ঘ্যের জন্য, ডিএক্স দৈর্ঘ্যের জন্য কি বের করব, ভর। রডটির ডিএক্স দৈর্ঘ্যের জন্য কি আসছে, ভর। ঠিক আছে, আচ্ছা ভর মানে আবার কি হয়, ভর মানে হয় না ঘনত্ব ইন্টু কি হয়, আয়তন, তাই তো, ঘনত্ব ইন্টু কত আসবে, আয়তন, এটাই তো ফর্মুলা। ভরের ফর্মুলা কি, ঘনত্ব ইন্টু আয়তন। কিন্তু দেখো এখানে শুধুমাত্র একটাই রেখা বরাবর রয়েছে, একটাই রেখা বরাবর রয়েছে, এই জন্য এটার একটা নাম আছে যেটাকে বলে রৈখিক ঘনত্ব। কি বলা হবে, রৈখিক ঘনত্ব ইন্টু কি আসবে, দৈর্ঘ্য। রৈখিক ঘনত্ব ইন্টু কত চলে আসবে, দৈর্ঘ্য। ঠিক আছে, এইটাকে বলা হয় ল্যামডা। আর দৈর্ঘ্যের মান কত, এই যে আমরা কত দৈর্ঘ্যের জন্য আলোচনা করছি, ডিএক্স। ল্যামডা ইন্টু কত চলে আসবে, ডিএক্স। এই ল্যামডাটাকে নিয়ে তোমাদের খেলাগুলোকে করে, তাহলে মাথায় রাখবে ডিএম সমান সমান কত আসবে, ল্যামডা ডিএক্স। মানে এর প্রতি একক দৈর্ঘ্যের জন্য আমি ভর কত, ল্যামডা। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের জন্য, মানে ধরো আমি এখানে ডিএক্স একটা দৈর্ঘ্য নিয়ে নিয়েছি, এই যে একটা ডিএক্স আমি একটা দৈর্ঘ্য নিয়ে নিয়েছি, ছোট্ট একটা পুচকে মার্কা অংশ, একটা ডিএক্স, যেটা দূরত্ব কত, এই অরিজিন থেকে সেটা দূরত্বের মান কত আসে, এক্স। এই যে এখান থেকে এটা দূরত্বের মান এক্স, টোটালটার মান কত আসে, এল। তাহলে এই যে জিনিসটাকে ভালো করে মাথায় রাখবে, ডিএম সমান সমান ল্যামডা ডিএক্স। এই ল্যামডাটাকে নিয়ে কিন্তু সমস্ত সময় ওরা খেলে। ঠিক আছে, কারণ ল্যামডার মানটা বলে কখনো কারোর ক্ষেত্রে সেটা সমান, কখনো কারোর ক্ষেত্রে বলে সেটা পরিবর্তনশীল। যেরকমভাবে পরিবর্তন করে দেবে সেরকমভাবে তোমাদের মানে অ্যান্সারগুলোকে আনতে হবে। এখানে আমি ধরে নিচ্ছি ল্যামডার মান সব জায়গা থেকে আসে সমান। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে, তাহলে ডিএম সমান সমান তাহলে কত চলে আসলো, ল্যামডা ডিএক্স। তাহলে চলো এবার আমরা পাট করে ইন্টিগ্রেশনটাই করে ফেলি। ঠিক আছে, ইন্টিগ্রেশন নিশ্চয়ই একটু আধটু অন্তত মনে আছে। তাহলে ডিএম এর জায়গায় কত লিখছি আমরা, ল্যামডা ইন্টু ডিএক্স লিখছি। আর এখানে দেখো একটা জিনিস তো লিখতে আমি ভুলে গেছি, এক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার কত আসছে, ল্যামডা ইন্টু কত চলে আসে, ডিএক্স। তাহলে ল্যামডাটা কি বলেছি, কনস্ট্যান্ট। তাহলে পটাশ করে ল্যামডাটাকে বের করে দিই। ইন্টিগ্রেশন কত অবধি ইন্টিগ্রেশন করবো, 0 থেকে এল। ইন্টিগ্রেশন হালকা পাতলা শেখানো আছে, তাহলে সেটাকে একটুখানি তোমরা মাথায় ঢোকাও। তাহলে ইন্টিগ্রেশন ওভার কত আসছে, ডিএক্স, 0 থেকে কত আসছে, এল অবধি। ঠিক আছে, তাহলে চলো ল্যামডা। আচ্ছা এক্স এর ইন্টিগ্রেশন করলে যদি তোমাদের সব কিছু গুলিয়ে ফালিয়ে খেয়ে নাও, তাহলে এইটুকুনি জিনিস অন্তত পক্ষে মাথায় রাখো, মাথার পাওয়ার 1 বেড়ে যাবে, আর তলায় 1 বেড়ে গিয়ে যেটা মাথার পাওয়ার যেটা হবে সেটা তলায় আমাদের বসিয়ে দেবো। এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে আসলো এল, এখানে আসলো কত, 0, এখানে কত আসছে ল্যামডা, এখানে কত আসছে এক্স। এই যে ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স চলে আসে। তাহলে 0 টু এল, ব্যাস। এবার কাজ কিছুই নেই, ল্যামডাটাকে পটপট করে কেটে দিলাম। তাহলে কত আসলো, এইখানে দেখো এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই যে প্রথমে আগে আপার লিমিট বসাতে হয়, মাইনাস কত আসছে, 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এটা কত আসছে, এল মাইনাস কত আসছে, 0। তাহলে এখানে কত আসলো দেখো, এল স্কোয়ার বাই 2 ইন্টু কত, 1 বাই এল। এল কেটে গেল, তাহলে কত আসলো, এল বাই 2। দেখো আমরা এক্ষুনি বললাম না যে কোথায় এর সেন্টার অফ মাসটা তৈরি হয়, সেন্টার অফ মাস তৈরি হবে এর একদম পুরো মিড পয়েন্টে, একদম মধ্যের বিন্দুতে, যেটা আমি এক্ষুনি দেখালাম এই যে পেন দিয়ে, এই পেনের ক্ষেত্রে সেন্টার অফ মাস করে তৈরি হবে, একদম মধ্যবিন্দু তৈরি হবে। কিন্তু বলেছে কি, এটা সবসময় সত্যি নয়। ঠিক আছে, এরকমভাবে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, এটা সবসময় সত্যি নয়। যদি তোমাদের কিছু কথা না বলে দিলে, দেখা গেলো বললো যে কোনো একটা বস্তুর সেন্টার অফ মাস কোথায়, তাহলে মাথায় রাখবো তার জিওমেট্রিক সেন্টার, মানে তার জ্যামিতিকভাবে যেটাকে আমরা কেন্দ্রবিন্দু বলে ধরে নিই, সেটার জ্যামিতিকভাবে যেটাকে আমরা কেন্দ্রবিন্দু বলে ধরে নিই, সেই কেন্দ্রবিন্দুতে কি আসবে, আমাদের সেন্টার অফ মাসটা কিন্তু তৈরি হবে। ঠিক আছে, কেন্দ্রবিন্দুতে, তার কেন্দ্রবিন্দুতে, যেরকম ধরো বৃত্তের ক্ষেত্রে তার কেন্দ্র, বড় ক্ষেত্রের ক্ষেত্রে তার কর্ণদ্বয় ছেদবিন্দু, আয়তক্ষেত্রের ক্ষেত্রে তার কর্ণদ্বয় ছেদবিন্দু, এগুলো সব বই রয়েছে, আমি একটু বাদে বলে দেবো, সেগুলো সব বই থেকে তোমরা দেখে নেবে। কিন্তু যদি দেখা গেল যে কোনো নন ইউনিফর্ম বডি মানে ধরো আমি এবার কি করলাম, এই যে ধরো যে পেনটা যেটা রয়েছে এটা তো নর্মাল ছিল, এই পেনের ক্ষেত্রে ধরো এই যে পেনটার ক্ষেত্রে দেখো ভালো করে দেখবে, তাহলে এই পেনের ক্ষেত্রে মাঝখানে একদম ছিল, তাই তো, এই পেনের ক্ষেত্রে কোথায় ছিল, সেন্টার অফ মাসটা একদম মাঝখানে ছিল। যখনই আমি খাপটাকে লাগিয়ে দিলাম, আর কি মাঝখানে থাকতে পারবে, এই যে মাঝখানে থাকতে পারবে না। তার সেন্টার অফ মাসটা কি হলো, যেখানে আমাদের ভর বেশি সেদিক বরাবর কি হলো, কিছুটা পরিমাণে কিন্তু শিফট করে গেল, যেদিক বরাবর আমাদের ভর বেশি আসবে সেদিক বরাবর শিফট করে যাবে। তাহলে এটা তার ইউনিফর্ম বডি হলো না, এটা তো নন ইউনিফর্ম বডি, তার এখানে ঘনত্ব কম, এখানে দেখা গেলো ঘনত্ব বেশি। তাহলে মাথায় রাখবে, এইটাই হচ্ছে বললাম না, এই যে ল্যামডার ওপরে সব কিছু খেলাগুলো করে। ল্যামডার মান যদি পরিবর্তন হয়ে যায়, মানে ল্যামডাটাকে যদি আমরা কি করি,
যদি বারবার আমরা পাল্টে দিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে কি হবে, সেন্টার অফ মাসের পজিশনটা আমাদের বদলে যাবে। তাহলে দেখো এখানে আমাদের তাহলে আরেকটা প্রবলেম আমরা তাহলে করে ফেলি, যেটাই আমি বলছিলাম বারবার তোমাদের এখনো অংশগ্রহণ পরীক্ষাতে এসছে, সেটা হচ্ছে কি এইখানে ধরো সেম রডই রয়েছে, এখানে সেম রডই রয়েছে, একটা এপং সপাঙের কোশ্চেন নিয়ে আলোচনা করবো, একটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তাহলে এখানে সেম রডই রয়েছে, রড কিছু কিন্তু পাল্টায়নি, রডের কিচ্ছু কিন্তু পাল্টায়নি। তাহলে ওই একই জিনিস এখানে বলে দিয়েছে ল্যামডা প্রপোর্শনাল টু এক্স, মানে রৈখিক ভর ঘনত্ব যেটাকে বলা হচ্ছে, রৈখিক ঘনত্ব বা রৈখিক ভর ঘনত্ব, তার মানটা প্রপোর্শনাল টু কত সে এক্স। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো ল্যামডা আর কনস্ট্যান্ট নেই, ল্যামডা সমান সমান কত সেটা হলো কে এক্স, একদম মাথায়, ঠিক আছে। মানে যত আমাদের দৈর্ঘ্য বাড়ছে তত ঘনত্বের মানও কি আসে বাড়ছে। তাহলে তার ক্ষেত্রে কি সেন্টার অফ মাসটা কি মিড পয়েন্টে থাকবে না, থাকবে না, তার ক্ষেত্রে সেন্টার অফ মাস মিড পয়েন্টে থাকবে না। দেখো তাহলে তার ক্ষেত্রে সেন্টার অফ মাসটা কোথায় থাকে, চলো তার ক্ষেত্রে দেখো সেন্টার অফ মাসটা আমাদের কোথায় থাকে, ভালো করে কিন্তু বুঝবে এটা। তাহলে আমাদের ফর্মুলাতে কি শিখিয়েছিলাম, ওই একটা জিনিসই বের করলে চলে আসবে, এক্সিএম ইকুয়ালস টু কত চলে আসলো, ইন্টিগ্রেশন ওভার কত আসছে এক্স ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার কত আসছে ডিএম। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন ওভার এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু দেখো তোমাদেরকে আমি বলে দিয়েছি, এক্স আর ডিএম এর ভ্যালু আমি বলেছি বারবার, এটাকে মুখস্থ রাখতে, ল্যামডা ডিএক্স, এটা দিয়েই কিন্তু সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আর ডিএম মানে কত, সে ডিএম মানেই চলে আসছে ল্যামডা ইন্টু কত চলে আসছে ডিএক্স। কিন্তু এখানে একটা প্রবলেম, ল্যামডার মানটা এখানে পাল্টে গিয়েছে, ল্যামডার মানটা হয়ে গেছে কত কে এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন কত চলে আসছে কে এক্স ইন্টু কত চলে আসছে ডিএক্স চলে আসছে, ঠিক আছে। তাহলে চলো এখানে কনস্ট্যান্টটাকে, কনস্ট্যান্ট হচ্ছে কিন্তু কি, কেটা কনস্ট্যান্ট, তাহলে কেটাকে বাইরে বের করে দিলাম। তাহলে দেখো এখানে এক্স আর এক্স গুণ করলে কত হয়ে গেছে এক্স স্কোয়ার ডিএক্স, আর তলায় কত আসছে কে, কে এর মধ্যে থাকলো ইন্টিগ্রেশন কত আসছে এক্স ডিএক্স, ঠিক আছে। কে আর কে মনে সই কেটে দিলাম, আবার পটপট করে তোমরা এক্স আর এক্স কেটে বসে দেখো না, ইন্টিগ্রেশন এখনো হয়নি, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে কিসে গেলাম এক্ষুনি এক্স কিউব ডিভাইডেড বাই 3, মাথার পাওয়ার 1 বেড়ে যাবে, ওই পাওয়ারটাই তলে চলে আসবে 0 to l। আর এক্স এর ইন্টিগ্রেশন কি এক্ষুনি তো আমি সেটাই বলে দিলাম, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত সে 2 0 to l। তাহলে এখানে আমরা কত লিখবো দেখো l কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 0 ডিভাইডেড বাই l স্কোয়ার ডিভাইডেড বাই কত সে 2। তাহলে কত আসে l কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ডিভাইডেড বাই কত আসে l স্কোয়ার, এটা আর এটা কেটে গেল, l হয়ে গেল। তাহলে দেখো একটু শিফট করে গিয়েছে, কোথায় শিফট করে গিয়েছে বাইরের দিকে, l বাই 2 তে হওয়ার কথা ছিল, মানে 0.5 এ হওয়ার কথা ছিল, এখন হয়ে গেল কত 2l বাই 3, মানে একটুখানি বাইরের দিকে সরে গেল, একটুখানি বাইরের দিকে, মানে কোথা দিকে, মানে ধরো বস্তুটার ক্ষেত্রে এটা ধরো একটা বস্তু রয়েছে, এটাও ধরো বস্তু রয়েছে, এটা একটা বস্তু, তো সেন্টার অফ মাস তৈরি হওয়ার কথা কোথায় ছিল মাঝে, কিন্তু এখন এই একই বস্তু যেহেতু ল্যামডার মানটাকে একটুখানি আমরা খেলা করেছি, তাহলে এটা তৈরি হয়ে যাবে কোথায় একটুখানি দূরে, ঠিক আছে। এই যে 12/3 মানে 0.67, তাহলে একটুখানি দূরে তৈরি হবে, বুঝতে পারলে। তার মানে যেখানে ভরের মান বেশি সেখানে তোমাদের কি তৈরি হবে সেন্টার অফ মাসটা কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সবসময় জানবো ভর যেখানে বেশি সেন্টার অফ মাস সবসময় কি করবে সেই দিকেই কিন্তু শিফট করে যাবে, করবেই করবে, এটা প্রকৃতির নিয়ম, ঠিক আছে। চলো তাহলে তোমাদের জন্য তাহলে কি দিয়ে দিই, একটা হোমওয়ার্ক দিয়ে দিই, একটা কোশ্চেন। তাহলে তোমাদেরকে বলছি ল্যামডা প্রপোর্শনাল টু, আমি ধরো বললাম এক্স স্কোয়ার, এটা একটা প্রবলেম দিলাম। আর একটা প্রবলেম ল্যামডা প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার কত দিয়ে দেবো আমরা, একটা পাকময় মেরে দিই, ঠিক আছে। ল্যামডা প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 3/2 দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই দুটো প্রবলেমের জন্য সেন্টার অফ মাস রডের ক্ষেত্রে কোথায় তৈরি হবে তাহলে তোমরা সেটা বের করে ফেলবে, ঠিক আছে। এটা তোমাদের এপং সপাঙ্গে দিয়েছিল, মানে আসলে দুটো প্রশ্ন মিলিয়ে একটা প্রশ্ন দিয়েছিল, বলেছিল সেন্টার অফ মাসের অবস্থানের অনুপাত কি কি হবে। ধরো আমি যদি বলি যে আগেরটা নিয়ে যেরকম l/2 আর কত 12/3 অনুপাত তোমরা বের করে নিতে পারবে, এখানেও ঠিক একই রকমভাবে দিয়েছিল ল্যামডা প্রপোর্শনাল টু এক্স, ল্যামডা প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হলে তোমাদের সেন্টার অফ মাসের অনুপাতগুলো কত, কোথায় কোথায় যেটা তৈরি হবে তার অনুপাত কত হবে, তাই নিশ্চয়ই এখন তোমরা বের করে নিতে পারবে, একদম খুব ইজি, ঠিক আছে। চল তাহলে এই হলো কি আমাদের কন্টিনিউয়াস সিস্টেম, তাহলে ডিসক্রিট সিস্টেম বুঝে গেলে, কন্টিনিউয়াস সিস্টেম বুঝে গেলে, ঠিক আছে। তাহলে এবার আর আমাদের কিচ্ছু নেই, আমাদের পড়া শেষের দিকে। এবার আমরা কি করব, বই থেকে কিছুটা পরিমাণে দাগ দেবো। তাহলে তোমরা বইয়ের কি করো, ওই যে তোমাদের স্থিতিবিজ্ঞান যে চ্যাপ্টারটা যেটা রয়েছে, স্ট্যাটিক্সের যে চ্যাপ্টারটা রয়েছে, তার মধ্যে সবার প্রথমে একদম সবার প্রথম পেজে দাও, ঠিক আছে, পেয়েছো। তাহলে সবার প্রথমের পেজে দেখো, ওখানে দেখো সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের কি দেওয়া রয়েছে, ডেফিনেশন দেওয়া রয়েছে, ওই ভর কেন্দ্রের ডেফিনেশনটাকে ভালো করে পড়বে। তারপরে দেখো রয়েছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের পদ্ধতি, ওটা তো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, ওটাকে জাস্ট একটা দাগ দিয়ে ছেড়ে দাও, ঠিক আছে। ওটা এখান থেকে তোমরা খাতায় লিখে নিয়েছো আশা করি, ঠিক আছে, খাতায় লিখে নিয়ে ওটাই পড়বে। দেখো তার নিচে রয়েছে ভর কেন্দ্র সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওটাকে কি করো, ওটাকে দুটো দাগ একটা করে স্টার দিয়ে দাও, ঠিক আছে। ভর কেন্দ্র সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখো ওখানে দেওয়া রয়েছে। প্রথম যে পয়েন্টটা যেটা হয়তো দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি ভর কেন্দ্র হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে অদ্বিতীয়, এখানে প্রত্যেকটা
প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইন্ডিভিজুয়াল স্টার হবে, কারণ প্রত্যেকটা পয়েন্টই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্টকে তোমরা কি করো, দুটো দাগে একটা স্টার দিয়ে রেখে দাও প্রত্যেকটা পয়েন্টকে। তাহলে দেখো ভালো করে মাথায় রাখবে, কোনো একটা বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র কি, ভরকেন্দ্র হচ্ছে অদ্বিতীয় বিন্দু, মানে একটা বস্তুতে একটাই ভরকেন্দ্র থাকবে, এমন না যে একটা বস্তুতে 5-6টা ভরকেন্দ্র থাকবে। তাহলে ভরকেন্দ্র কি বিন্দু, ভরকেন্দ্র অদ্বিতীয় বিন্দু। অদ্বিতীয় বিন্দু তার মানে ব্যাপারটা বুঝে গেছো তো, অদ্বিতীয় বিন্দু মানে একটা ভরকেন্দ্র একটা বস্তুতেই থাকবে, একটা বস্তুর কটা ভরকেন্দ্র, একটাই ভরকেন্দ্র হবে, একটার বেশি কিন্তু দুটো ভরকেন্দ্র হবে না, ঠিক আছে। নেক্সট যেটা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, যেরকম এই বস্তুটা দেখা গেলো এখানে ভরকেন্দ্র, ঠিক আছে। ভরকেন্দ্র বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হতে পারে, যেরকম ধরো আমি যেটা বললাম, যদি তোমাদের কিছু না উল্লেখ করে দেয় তাহলে বললো যে এই বস্তুটার ভরকেন্দ্র কত, তাহলে ভরকেন্দ্র কোথায় আসবে, তার জ্যামিতিক কেন্দ্রে, যেরকম এটা দেখা গেলো একটা বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রে ভরকেন্দ্র অবস্থান কোথায় আসবে, এই যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ধরো এটা হচ্ছে আমাদের কাছে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে ভরকেন্দ্র অবস্থান কোথায় আসবে, একদম জ্যামিতিক কেন্দ্রে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এই রকমের ভরকেন্দ্রের অবস্থান হবে। কিন্তু যদি তোমাদেরকে একটুখানি ওই যে যেটা বললাম ভরকেন্দ্রের ঘনত্ব, বস্তুর ঘনত্ব নিয়ে একটু এদিক ওদিক যদি করে দেয়, তাহলে আর ভরকেন্দ্র কিন্তু আর কেন্দ্রে গিয়ে কিন্তু তৈরি হয় না। তাহলে ভরকেন্দ্র তখন কোথায় তৈরি হবে, বলছে যেখানে ভরের মান বেশি, ভরকেন্দ্র সবসময় কি করবে, সেদিক বরাবর শিফট করে যাবে। যেদিকে ভরের মান বেশি, ঠিক আছে, মাথায় রাখবে, যেদিকে ভরের মান বেশি ভরকেন্দ্র সেদিকে চলে যাবে, সব সময় এটাই নিয়ম, ভরকেন্দ্র সেদিকে থাকবে, যেদিকে ভরের মান বেশি ভরকেন্দ্র সেদিকে থাকবে। দেখবে এই ভরকেন্দ্র নিয়ে কিন্তু আমাদের অনেক এখনো পর্যন্ত আলোচনা করতে হবে। ভরকেন্দ্র নিয়ে আমরা স্টেবিলিটির এক্সপ্লেনেশন দেবো, ঠিক আছে, যে কেন একটা বস্তু স্টেবল হয়ে থাকে, এই সমস্ত জিনিসের আমরা এক্সপ্লেনেশন দেবো। তাহলে ভরকেন্দ্র কোথায় থাকবে, যেখানে ভরের মান বেশি ভরকেন্দ্র সবসময় সেদিক বরাবরই কি হয়ে যাবে, শিফট কিন্তু করে যাবে, মনে থাকবে। চলো নেক্সট আসছে কি বলছে, যে যে কোনো বস্তুরই ভরকেন্দ্র সবসময় বস্তুর মধ্যেই থাকে, যে কোনো বস্তু, যেমন পেনের ভরকেন্দ্র কোথায় ছিল, একদম মধ্যবিন্দুতে বস্তুটার মধ্যে। কিন্তু কিছু স্পেশাল কেস রয়েছে যেখানে ভরকেন্দ্র বস্তুর বাইরেও থাকতে পারে, যেরকম ধরো আংটা, ঠিক আছে, রিং, ঠিক আছে, চুড়ি মানে চুড়ি করো না, চুড়ি মানে হাতে যে চুড়ি, যেগুলো বালা যেগুলো পড়ে, ঠিক আছে, বালা, ঠিক আছে, এদের ক্ষেত্রে ভরকেন্দ্র বলতে কোথায় থাকবে, এটা ধরো যদি বস্তু হয়, ধরো এটাকে একটু মোটা করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বস্তুটা, মানে এইখানে কি রয়েছে, এইখানে বস্তুর ভরটা রয়েছে, এই যে এইখানে বস্তুর ভরটা রয়েছে, তাহলে ভরকেন্দ্রের অবস্থান কোথায় আসবে, এইখানে তৈরি হয়ে যাবে। কোথায় তৈরি হবে, এখানে তৈরি হবে। দেখো বস্তুটার বাইরে চলে যাবে না, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জেনারেলি সমস্ত বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র কোথায় থাকে, ভরকেন্দ্র বস্তুর মধ্যেই অবস্থান করে, কিন্তু এই সমস্তগুলোর ক্ষেত্রে ভরকেন্দ্র কোথায় অবস্থান করবে, বস্তু কিন্তু বাইরে অবস্থান করবে। এই হিসাবে বাইরে বলা হয়েছে, অন্য হিসাবে কিছু না, ঠিক আছে। তাহলে ভরকেন্দ্র কী হবে, তাহলে বাইরে অবস্থান করলে তাহলে বোঝা যাবে। এইগুলো কিন্তু একটু ভালো করে তোমরা মাথায় রেখে দেবে, ঠিক আছে। চলো তাহলে ওইখানে বললাম যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, ওইখানে যে প্রত্যেকটা পয়েন্ট রয়েছে সেই প্রত্যেকটা পয়েন্ট ওগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ। এবার তোমাদের একটা জিনিস দেখো ওখানে করতে হবে, যে দেখো ওখানে বলা আছে যে কোনো একটা বস্তুর উপরেও বল প্রয়োগ করলে, ও হ্যাঁ রডের জন্য, তারপরে দেখো প্রবলেমটা দেওয়া রয়েছে, ওটা দুটো দাগে একটা স্টার্ট দিয়ে রাখো। রডের জন্য প্রবলেমটা দেখো একটাই প্রবলেম করেছে, আমরা 2-3টে প্রবলেম এখানে করে দিলাম, আর কিছু তো প্রবলেম তোমাদের বাড়ির ভাড়ও দিয়ে দিলাম, তাহলে ওটাকে করবে বাড়ির ভাড় হিসাবে, ওগুলো আমাকে দেখাবে। আচ্ছা নেক্সট এবার যেটা আসছে সেটা হচ্ছে দেখো ভরকেন্দ্র সম্পর্কে যে তথ্যাবলী যেগুলো দিলাম, সেখানে আমরা কেন ভরকেন্দ্র নিয়ে আলোচনা করছি, এত ভরকেন্দ্রের উপর আমরা জোর দিচ্ছি কেন, তার কারণ আমি একটু আগেও আমি বললাম, সেটা হচ্ছে কি, সেটা হলো যে ভরকেন্দ্রের ওপরে বল প্রয়োগ করলেও যা রেজাল্ট পাবো, গোটা বস্তুর ওপরে বল প্রয়োগ করলে তাই রেজাল্ট পাবো। এটা জাস্ট তোমরা এই হিসাবে মাথায় রেখে দেবে, ঠিক আছে। এটাকে মুখস্থ করার অত তোমাদের প্রয়োজন নেই বা প্রমাণের তো কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তাহলে মাথায় রাখবে কি, ভরকেন্দ্রতে আমরা বল প্রয়োগ করলে যা রেজাল্ট পাবো, ঠিক আছে, পুরো গোটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে আমরা কি রেজাল্ট পাবো, একই পরিমাণে রেজাল্ট পাবো। অর্থাৎ এখানে দেখো এই জিনিসটাকে খুব তোমরা ভালো করে মাথায় রেখে দেবে, এই যে এই জিনিসটা, ঠিক আছে, খুব ভালো করে মাথায় রেখে দেবে। F@cm মানে ভরকেন্দ্রের উপরে বল প্রয়োগ করলাম যা রেজাল্ট আসলো, গোটা বস্তু সংস্থাটার উপরও বল প্রয়োগ করলে কি আসবে, আমাদের একই রেজাল্ট আসবে। সামেশন ওভার কত আসছে, Fi, তাহলে F@cm = সামেশন ওভার Fi। মানে সেই বলে না, সেই কামারের টুকটাক স্যাঁকড়ার টুকটাক কামারের এক ঘা, ঠিক আছে, এরকম ব্যাপারটা। স্যাঁকড়া কি করেছে, প্রত্যেকটি জায়গা থেকে বল প্রয়োগ করেছে, কিন্তু কামার কি করেছে, একবারই এই ভরকেন্দ্রে বল প্রয়োগ করেছে, ব্যাস বল শেষ। বুঝতে পেরেছো, তাহলে FCM = কত আসবে, সামেশন ওভার Fi, ঠিক আছে। তার মানে গোটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করবো না, তাহলে গোটা বস্তুর জায়গায় আমরা কার উপরে বল প্রয়োগ করবো, ভরকেন্দ্র, ঠিক আছে। এটা তাহলে গোটা বস্তু নিয়ে আমরা আলোচনা করবো না, এখন আমরা কি নিয়ে আলোচনা করবো, সবসময় বস্তুর ভর কেন্দ্রকে নিয়ে আলোচনা করবো। এর উপরে বেস করে না নিউটন দ্বারা যে প্রথম যে সূত্রটা, সেটা কিছুটা পাল্টে গিয়েছিল। এটা কি বলা আছে, নিউটনস ফার্স্ট ল অফ মোশন,
নিউটনদার যে প্রথম সূত্র যেটা রয়েছে সেটা না কিছুটা পরিমাণে কি হলো, সেটা কিছুটা পরিমাণে পাল্টে গেল। দেখো কিরকমভাবে পাল্টে গেল। নিউটনের প্রথম সূত্র মনে আছে যে কোনো বস্তুর উপরে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা যায় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমগতিতে সরল বরাবর চলতে থাকবে। এটা কিন্তু এখন আমরা আর বস্তু বলবো না, বস্তুর জায়গায় কি বলে দাবি করবো বলেছি, বস্তুর জায়গায় কিন্তু ভর কেন্দ্র আমরা দাবি করেছি। বস্তুর জায়গায় কি বলে আমরা দাবি করেছি, বস্তুর জায়গায় আমরা কিন্তু ভর কেন্দ্র বলে সেটাকে কিন্তু আমরা দাবি করেছি। ঠিক আছে, তাহলে মাথায় ঢুকে গেল। তাহলে এখন আমরা বলবো বাইরে থেকে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করা হয় তাহলে তার কে স্থির থাকবে, বস্তু না, কে স্থির থাকবে, বস্তুর ভর কেন্দ্র স্থির থাকবে। কে স্থির থাকবে, বস্তুর ভর কেন্দ্র স্থির থাকবে। বস্তুর ভর কেন্দ্র, ভর কেন্দ্র কি থাকবে, ভর কেন্দ্র স্থির থাকবে। অথবা সমবেগে, অথবা সমবেগে সরল রেখায় চলতে থাকবে। সমবেগে সরল রেখায় চলতে থাকবে। মাথায় রাখবে বস্তু কিন্তু বল প্রয়োগ না করলেও কিন্তু চলতে পারে, কিন্তু ভর কেন্দ্র কিন্তু চলবে না। বলতে স্যার এবার কি এতদিনের তাহলে আমাদের পড়া জিনিস কি একদম ভুলভাল হয়ে গেল? না, দেখো ভালো করে শুনবে। দেখো তোমাদের বই দেখবে এই উদাহরণটাও দেওয়া রয়েছে, আমিও সেই উদাহরণটা নিয়ে কাজ করছি। ধরো এখানে একটা নৌকা রয়েছে, ঠিক আছে, এখানে একটা নৌকা রয়েছে। তাহলে নৌকার ক্ষেত্রে কি রয়েছে, আরোহীটা ধরো এখানে রয়েছে, ঠিক আছে, বেশ ভালোই ছবিটা আঁকছি। আরোহীটা এখানে রয়েছে, তাহলে ভর কেন্দ্র কি থাকবে, আরোহীর কাছে থাকবে। কোথায় থাকবে, আরোহীর কাছে থাকবে। এবার তাহলে আরোহীটা কি মনে হলো যে টুকটুক করে ঘুরি ঘুরি পায়ে এই পাশে চলে আসবে। তাহলে কি বলেছি, কে স্থির থাকবে, কে স্থির থাকবে, ভর কেন্দ্র স্থির থাকবে। তার মানে নৌকাটা কি আসবে, দেখো আমি কি বলেছিলাম, আবার ভর কেন্দ্র শিফট করতে পারে, যেদিকে বস্তু শিফট করে যাবে সেদিকে ভর কেন্দ্র শিফট করে। তাহলে মানুষ যদি এদিকে আসে তাহলে ভর কেন্দ্র ঘুরি ঘুরি পায়ে দিকে আসবে। কিন্তু আবার আমরা কি বলেছি, এখানে কি বাইরে থেকে কোনো কি বল প্রয়োগ হয়েছে, বাইরে থেকে কিন্তু কোনো বল প্রয়োগ হয়নি। তাহলে এখানে কি আসবে, এখানে দেখো নৌকাটাই পিছনে চলে আসবে, এমনভাবে পিছনে চলে আসবে যাতে ভর কেন্দ্রটা কোথায় থাকে, ভর কেন্দ্রটা যাতে ওখানেই থাকে। বুঝতে পারলে? তার মানে এখানে মাথায় রাখবে এখন থেকে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে সবসময় বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কে স্থির থাকবে, বস্তুর ভর কেন্দ্রটা স্থির থাকবে। ঠিক আছে, বস্তুটা স্থির নাও থাকতে পারে। দেখো এখানে তো নৌকা তো পিছিয়ে গিয়েছে, কিন্তু এখানে কে স্থির রয়েছে, ভর কেন্দ্র স্থির রয়েছে। কারণ লোকটা সামনে এগোনোর জন্য ভর কেন্দ্রটা কি আসে, পিছনের দিকে চলে আসবে, কিন্তু ভর কেন্দ্রটাকে একই জায়গায় রাখতে হবে। তাই জন্য কি হলো, নৌকাটাই পিছনের দিকে সরে গেল। বুঝতে পারলে? যেরকম ধরো একটা বোমা ধরো ফাটালাম, মানে ধরো ওই পুজো টুজোতে বাজি ফাজি ফাটালাম, ঠিক আছে, আমি কিন্তু এই সমস্ত এই নেতা ফেতাদের মতো কিন্তু আর ওই সব বোমা ফাটানোর কথা বলছি না। তোমরা সব ডেয়ার ডেভিল পাবলিক, আমি জানি যখন বোমাটা ফাটবে, বোমার উপরে কি আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করেছি, করিনি। তাহলে বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় তাহলে কি বলেছি, বোমাটা দেখা হলো ফেটে গিয়ে ওখানে কি পড়ে থাকে, ওখানে কিন্তু পড়ে থাকে না, তাহলে ছিটকে ছিটকে সব চলে যায়। এমনভাবে ছিটকে ছিটকে যাবে, একটা কণা যেদিক বরাবর যাবে অপর কণা তার উল্টো দিক বরাবর যেতে বাধ্য। কেন? কারণ ভর কেন্দ্রটাকে কি করতে হবে, এই রেখা বরাবরই কিন্তু রাখতে হবে। এখানেই ভর কেন্দ্র ছিল, তাহলে এই দুটোরও ভর কেন্দ্র কোথায় থাকবে, এখানেই থাকবে। তাহলে এমনভাবে ওরা ফাটবে, এমনভাবে কণাগুলোর মধ্যে গতির সৃষ্টি হবে যাতে ভর কেন্দ্র কোথায় থাকবে, ভর কেন্দ্র কিন্তু ওর মধ্যেই অবস্থান করবে, ওই জায়গাটাতে অবস্থান করবে। তাহলে আশা করি ভর কেন্দ্র সম্পর্কে যাবতীয় সমস্ত জিনিস যা তোমাদের কনফিউশন আছে, ঠিক আছে, সব তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। ভালো করে এটাকে দেখবা, যে যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলোকে ভালো করে করবা, যেগুলো দাগ দিতে বললাম সেগুলোর মধ্যে দাগ তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে তোমাদের পড়া হচ্ছে বলের ভ্রামকের আগে অবধি তোমাদের পড়া। দেখো পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নগুলো তাহলে আমরা করে ফেলি। দেখো পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, বস্তু বা বস্তু সংস্থার ক্ষেত্রে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, কোথায় হবে। তাহলে আমরা এখানে কি বলেছি, যদি তোমাদের একটা স্পেসিফিক বস্তু বলে দিল, বস্তুটা সম্পর্কে কিছু যদি না বলে দেয় তাহলে জ্যামিতিক কেন্দ্রে, কিন্তু যদি কিছু না বলে দেয়, কিচ্ছু বলে দেয় না, শুধু একটা বস্তু বলেছে, তাহলে বস্তু তো কোথায় বেশি ভর কোথায় কম ভর সেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। তাহলে সেই জন্য আমরা বলতে পারি সেটা বস্তুর ভেতরেও হতে পারে, বস্তুর বাইরেও হতে পারে, আবার বস্তুর আকার আকৃতির উপরেও সেটা কিন্তু নির্ভর করবে। যেরকম আমি এই যে এটা উদাহরণটা দিলাম, যেরকম দেখো এর ক্ষেত্রে কর্ণজার ছেদবিন্দু, এর ক্ষেত্রে কোথায় আসছে, কেন্দ্র। যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কী হবে বলো তো, মধ্যমাত্রায় ছেদবিন্দু। এগুলো কিন্তু যেন মুখস্থ থাকে, এগুলো যেন একদম পুরো ঝেপ্পে মুখস্থ থাকে, ঠিক আছে, মধ্যমাত্রায় ছেদবিন্দু। তাহলে বস্তুর ভর কেন্দ্র কোথায় থাকবে, ভেতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। এই যে এটার ক্ষেত্রে ভেতরে, আর এটার ক্ষেত্রে দেখা গেলো কি আসছে বাইরে। নেক্সট, এল দৈর্ঘ্য এবং এম সুষম ভর সম্পন্ন একটি দণ্ডকে বাঁকিয়ে থিটা কোণের বৃত্তীয় চাপে পরিণত করা হলো। পূর্ণবৃত্তের সাপেক্ষে ভর কেন্দ্রের অবস্থান কোথায় আসবে। দেখো আমি বারবার বলেছি এখানে থিটা কোণে বাঁকানো হয়েছে, ঠিক আছে, কতটা আমি বাঁকিয়েছি সেটা কি বলেছি, মানে থিটার মান কি বলে দিয়েছি, বলে দিইনি। তার মানে থিটার মান বিভিন্ন হলে আকারটা বিভিন্ন রকমের হবে, আর আকার আকৃতির উপরে কি করবে, ভর কেন্দ্রের অবস্থানটা কিন্তু নির্ভর করবে। তাহলে ভর কেন্দ্রের অবস্থান কি আসবে, থিটার মানের উপরে কিন্তু নির্ভর করবে। তাহলে মাথায় ঢুকলো তো? যদি না মাথায় ঢোকে তাহলে কিন্তু আমাকে বলবে, আমি আবার সেটা বলে দেবো। নেক্সট 3 দেখো, একটি সংস্থার উপরে বাহ্যিক বল ক্রিয়াশীল, তাহলে সংস্থাটির ভরকেন্দ্র সম্পর্কে কোন তত্ত্বটি সঠিক। দেখো এখন আর বস্তু সম্পর্কে আর কথা বলছে না, এখন সব ভরকেন্দ্র। আমার মুখের কথা লেফটে দিয়েছে, তাহলে বস্তুর উপরে যদি বাহ্যিক বল যদি ক্রিয়াশীল হয় তাহলে কি আসবে, বস্তুর
যে ভরকেন্দ্র তার কি কাজ করবে, ত্বরণ কাজ করবে, তার একটা সরণ ঘটতে পারে, তার গতিবেগের পরিবর্তন ঘটতে পারে, এবং সেটা কোন দিকে হবে, বল যেদিকে প্রয়োগ হবে সেদিকে হবে। মানে এতদিন ধরে নিউটনদের প্রথম দ্বিতীয় সূত্রতে তোমরা বস্তু নিয়ে আলোচনা করেছো, এখন বস্তুর জায়গায় কী নিয়ে আলোচনা করতে হবে, ভর কেন্দ্র নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ভর কেন্দ্রের সরণ ঘটবে, ভর কেন্দ্রের ত্বরণ ঘটবে, বল যেদিকে প্রযুক্ত হবে ভর কেন্দ্রটা সেদিকে বরাবর চলে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথম দিনকের পড়া হচ্ছে যে এইটুকুনি। তাহলে আশা করি তোমরা বুঝেছো। যে যে জায়গাগুলো তোমরা বুঝতে পারবে না সেই জায়গাগুলো আমাকে বলবে, আমি আবার সেটা কী করবো তোমাদেরকে বলে দেবো। আর যে যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো যেন খুব ভালো করে হয়। আর হ্যাঁ, উদাহরণের অঙ্ক, উদাহরণের সবকটা অঙ্ক দেখো, উদাহরণের মোট কটা অঙ্ক রয়েছে, উদাহরণের মোট রয়েছে তোমাদের যত সম্ভব 7টা অঙ্ক রয়েছে। কটা অঙ্ক রয়েছে, 7টা অঙ্ক। 7টা অঙ্কের মধ্যে 2 নম্বর অঙ্কটাকে বাদ দিয়ে বাকি সব অঙ্কে তোমরা স্টার্ট দিয়ে দাও। ঠিক আছে, উদাহরণের এখানে যে উদাহরণ যে কটা রয়েছে, মানে যেটুকু আমি পড়ালাম তার মধ্যে উদাহরণের 7টা অঙ্কের মধ্যে 7টা অঙ্কই স্টার্ট, 6টা অঙ্ক স্টার্ট, উদাহরণ নম্বর 2টাকে বাদ দিয়ে, যেন প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে তোমাদের যেন মাথায় থাকে। ঠিক আছে, যেগুলো হবে না সেগুলো তো আমি বারবারই বলছি করিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তাহলে আজকের মতো ক্লাস এইটুকুনি। ঠিক আছে, পরের দিনকে আমরা পরের পার্টটাকে নিয়ে আবার কী করবো, আলোচনা শুরু করবো।